সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের আমাদের আজকের আলোচনায়। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের অর্ধশতবর্ষ উপলক্ষে একটি লেকচার সিরিজের আয়োজন করেছি, যার নাম অর্ধশতবর্ষে বাংলাদেশের সংবিধান। আমরা সাধারণত এই লেকচার সিরিজে গত 18টা পর্বে যে বক্তাদেরকে নিয়ে এসেছি আপনাদের সামনে সংবিধান সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনার জন্য। দেশ বিদেশের বিভিন্ন বিদগ্ধ বক্তা এসে আমাদেরকে তাদের কাজের সাথে, তাদের চিন্তাধারার সাথে পরিচিত করেছেন, এবং আমাদের এই প্ল্যাটফর্মের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গবেষণার জন্য উদ্বুদ্ধ করা, জ্ঞান চর্চার জন্য উদ্বুদ্ধ করা, আইন সংক্রান্ত জ্ঞান চর্চার জন্য। এবং সে কারণে গত 18টা পর্বে আপনারা দেখেছেন কারা কারা এসেছেন। আমাদের পেজে চোখ রাখলে আপনারা দেখতে পাবেন। সেখান থেকে একটু সরে এসে একটু ভিন্ন ধর্মী আমাদের আজকের আয়োজন। আজকে আমরা কথা বলবো দুজন শিক্ষার্থীর সাথে, যারা শিক্ষক নন, যারা আইন পেশার সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন দুজন মানুষের সাথে আমরা কথা বলবো, যারা আসলে আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য, আমাদের মূল প্রাণ যারা, তাদেরকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা সংবিধান নিয়ে তাদের সাথে কথা বলবো, তাদের ভাবনায় সংবিধান কিভাবে আছে বা তারা যে লেখাপড়া করছেন সেখানে তারা সংবিধানকে কিভাবে দেখেন, সেগুলো নিয়ে কথা বলতে আমাদের আজকের আলোচনা। আমাদের এই আলোচনায় এই দুজন বক্তা যারা এসেছেন তাদের পরিচয় দেওয়ার আগে বলি, একটা খুব চমৎকার ভাবে আমরা খুঁজে বের করতে চেষ্টা করেছি যে কারা আসলে এখানে এসে কথা বলতে চান, এবং সেজন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে জানতে চাওয়া হয়েছিল কারা আসতে চান। সেখান থেকে উৎসাহী যারা ছিলেন তারা তো সবার জন্যই আমাদের আসলে আন্তরিক কৃতজ্ঞতা এবং আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা যে তারা চেষ্টা করেছেন, তারা আসতে চেয়েছেন। যারা এখানে উৎসাহী ছিলেন, যারা আগ্রহী ছিলেন, সবাইকে আমরা কখনো না কখনো আমাদের এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানাই। কিন্তু তারপরও যেহেতু সময় স্বল্পতাও থাকে এবং আমাদের এখানে আসলে এই ভাবনাটুকুকে খুব প্রিসাইজলি আপনাদের সামনে তুলে ধরাও জরুরি, সেজন্য আমরা দুজনকে সেখান থেকে নির্বাচিত করেছি। একজন হচ্ছেন তারাজি মোহাম্মদ শেখ, শিক্ষার্থী, স্কুল অফ ল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এবং আরেকজন বক্তা ফারিন বুশরা, শিক্ষার্থী, আইন বিভাগ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়। ফারিন এবং তারাজিকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকের আলোচনায় প্রথমেই তরুণদের ভাবনার দিকে চলে যাব। আমরা নিজেদের কথা বলবো না, তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, যেহেতু তরুণ তরুণীরা আমাদের এই প্ল্যাটফর্মের, আমাদের এই জ্ঞান চর্চার সঙ্গে যুক্ত থাকেন, আপনাদের যদি আপনাদের ভাবনায় বাংলাদেশের সংবিধান নিয়ে যা কিছু আছে, কোনো প্রশ্ন যদি থাকে, মতামত যদি থাকে, যেগুলো হয়তো বা কোনো তথাকথিত শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষের কাছ থেকে না, বরং আপনাদের মতোই তরুণদের কাছ থেকে জানতে চান, সেক্ষেত্রে আমাদের তরুণ বক্তাদের সামনে আপনারা সে প্রশ্ন বা অভিমত উত্থাপন করতে পারেন, আমরা সেটা তাদের কাছে পৌঁছে দিব। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আজকের বক্তাদের কাছে, এবং এই আলোচনায় যাওয়ার আগে আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের সংবিধান সংক্রান্ত যত ধরনের তত্ত্ব আছে, তথ্য আছে, বা মামলার যে রায়গুলো আমরা পড়ি, সেগুলোর ব্যাপারে আমাদের তরুণরা কি ভাবছেন সেটাই তারা তুলে ধরবেন। এবং সেই সূত্র ধরেই আমি প্রথমে আমার যে প্রশ্ন রয়েছে সেটা আমি করব আমাদের বক্তা ফারিন বুশরাকে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, ডিটার গ্রিম বিশ্বের তাবৎ সংবিধানকে আমরা জানি 5 ভাগে ভাগ করেছেন, এবং আপনার মতে আপনি কি মনে করেন বাংলাদেশের সংবিধান কোন ভাগে পড়বে? ধন্যবাদ ম্যাডাম, আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে শুরুতে আমি বলতে চাই যে ডিটার গ্রিম হচ্ছে আমাদের সাধারণ যে কনস্টিটিউশন, তার একটা মানে রেগুলেশনারি জনক, এবং উনি ওনার যে থিম এবং ওনার যে চিন্তা চেতনা, তার মধ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে। তার মধ্যে যেমন তিনি তার যে ভাগ করা 5 ভাগে তিনি যে ভাগ করছেন, এবং বিশ্বের সব দেশের কনস্টিটিউশন যে তার 5 ভাগের মধ্যেই পড়বে এমনটা না। এমনও হতে পারে যে তার বাইরেও কিছু কিছু সংবিধান আমরা দেখতে পাই। কিন্তু আমি বলতে চাই যে বাংলাদেশের যে সংবিধান, তার যে থিওরি, এবং তার মধ্যে আমি যে ডেমোক্রেসি, গণতন্ত্র, আমি তার মধ্যেই ফেলতে চাই। কারণ বাংলাদেশের যে সংবিধানের আমরা জানি মূল নীতির মধ্যে একটা পড়ে যে গণতন্ত্রকে বেস করে চলা এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে চলা, এবং আমরা যে আমরা যে তাকে তার
তার থেকে শেখার মতো অনেক কিছুই আছে, এবং তার থিওরির মধ্যে আমরা যদি ফেলতে চাই আমাদের সংবিধানকে, তো আমি আমি মনে করি যে গণতন্ত্রের মধ্যে আমি ফেলতে পারবো। কারণ যে আমাদের শুরু থেকে যদি আমি শুরু করতে চাই, যে প্রিয়াম্বলটা যখন এস্টাবলিশড হয়েছিল, তখন থেকেই তার মধ্যে আমরা দেখতে পাই যে ডেমোক্রেসির কথাটা উঠে আসে, এবং তারপরে আমরা সেটাকে আর্টিকেলের মধ্যে অন্তর্ভুক্ত করি। দ্যাটস ওয়াই আমি বলতে চাই যে ডেমোক্রেসি ছাড়া আমাদের দেশের প্রেক্ষাপট এবং আমাদের দেশের মূলনীতি কখনোই সামনে যাবে না। তো ডেমোক্রেসি বলতে আমরা আসলে কি বুঝি, যে গণতন্ত্রকে বেস করে একটা দেশের সংবিধানকে যখন গ্রোন আপ করে এবং সামনে এগিয়ে যায়। তো গণতন্ত্র মানে কি, মানুষ এবং যে গণতান্ত্রিক, এবং আমাদের সংবিধানের নামটাও আমরা দেখতে পাই যে দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে গণতন্ত্রকে বেস করে পুরা সংবিধানটাকেই যে এস্টাবলিশ করছে, সেটা পুরাপুরি উঠে আসে, সামনে চলে আসে। তো ডেমোক্রেসি শুধুমাত্র যে শুধুমাত্র যে সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ সেটা না। আমরা দেখতে পাই যে আমরা মানুষের, যেমন আমরা ভোটের মাধ্যমে আমরা যে সরকারকে আমরা প্রতিষ্ঠা করি, সেখানেও আমরা ডেমোক্রেসির একটা সুস্পষ্ট উদাহরণ দেখতে পাই। এবং এবং সংবিধানের মাধ্যমে তো সেটা ফুটেই ওঠে, এবং প্রতিটা মানুষের যে আমরা যে তাদেরকে সুযোগ করে দিই, তাদের কি বলে এটা, তাদেরকে সুযোগ করে দিই যে তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য। ডেমোক্রেসির মধ্যে দিয়ে সেটা ফুটে ওঠে। এবং আমরা কিভাবে আমাদের সরকারকে চাই, ভবিষ্যৎ সরকার কেমন হবে, তো তার মধ্যেও এটা একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। যার কারণে আমি এটুকুই বলতে চাই যে ডেমোক্রেসির মাধ্যমেই ডিটার গ্রিমের যে বিশ্বের সংবিধানকে যে ভাগ করার যে পরিকল্পনা, এবং বাংলাদেশ ডেমোক্রেসির মধ্যেই বাংলাদেশকে আমি রাখতে চাই, বাংলাদেশের সংবিধানকে রাখতে চাই। ধন্যবাদ ফারিন বুশরা, চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করলেন যে আমাদের সংবিধান এবং গণতন্ত্র কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। সংবিধানের কথা যখন আসে তখন সংবিধান প্রণয়নের কথাও আসে। আমি এখন তারাজি শেখের কাছে চলে যেতে চাই। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের সংবিধানটা প্রণীত হয়েছে বাংলাদেশের গণপরিষদ দ্বারা। তো এই বাংলাদেশের গণপরিষদের যে সংবিধান প্রণয়নের বৈধ ক্ষমতা ছিল, এটার একটা ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। প্রথমেই আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশনকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এখানে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কনস্টিটিউশনাল ল নিয়ে কথা বলতে সবসময় ভালো লাগে, আর এরকম একটা প্ল্যাটফর্মে সবার সামনে কথা বলতে আরো ভালো লাগবে। এছাড়াও আমি আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েল উইশেস যারা আজকে লাইভটি দেখবে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আই এম শিওর যে আমরা সামনের কিছু সময় ভালো কোনো ডিসকাশন করতে পারবো। আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গণপরিষদের সংবিধান প্রণয়নের বৈধ ক্ষমতা ছিল, সেটার একটা ব্যাখ্যা। এই ব্যাপারে কথা বলতে হলে আমাদেরকে ফার্স্টেই আসলে জানতে হবে যে সংবিধান প্রণয়নের জন্য স্পেসিফিক কোনো ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড কোনো ফ্রেমওয়ার্ক আছে কিনা। সেটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কনস্টিটিউশনটাকে আমরা যখন প্রণয়ন করি তখন সেটাকে আমরা ওই জিনিসগুলোকে ফলো করি কিনা। এই ব্যাপার নিয়ে রিসার্চ করার সময় আমি খুব ইন্টারেস্টিং একটা ডকুমেন্ট পাই, সেটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল গাইড টু কনস্টিটিউশনাল বিল্ডিং, কনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে উইনলাক ওয়াহিউর 2011 একটা ডকুমেন্ট। এখানে যখন আমি এই ডকুমেন্টটা গো থ্রু করি, আমি দুইটা জিনিস পাই। একটা হচ্ছে যে কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করে যখন একটা কনস্টিটিউশন বিল্ড করা হয়। ব্রিফলি দুইটা চ্যালেঞ্জের কথা মেনশন করা হয়। একটা হচ্ছে চ্যালেঞ্জেস দ্যাট আর পোস্ট বাই ভায়োলেন্ট কনফ্লিক্ট, আর একটা হচ্ছে দ্য ডিমান্ড ফর ডেমোক্রেসি। আরেকটা ব্যাপার যেটা ওয়াহিউ মেনশন করে ওনার ডকুমেন্টে, উনি প্রফেসর গেটারকে সাইট করে এবং সেখানে 4টা মেথডের কথা উল্লেখ করে, যে 4টা মেথডের মাধ্যমে আসলে কনস্টিটিউশনকে প্রণয়ন করা যায় বা বিভিন্ন দেশে কনস্টিটিউশন হয়তো প্রণীত হয়ে থাকে। তার মধ্যে একটা ছিল হচ্ছে গণপরিষদ, যেটা আমরা আমাদের কনস্টিটিউশনের সময় আমরা যেটাকে অ্যাডহেয়ার করি। যদি আমরা গণপরিষদের হিস্ট্রিতে যাই, আমাদের কনস্টিটিউশন যখন বিল্ড করা হয় 1972 10ই জানুয়ারি, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারামুক্ত হয়ে বাংলাদেশে আসে,
উনি 11 জানুয়ারি বেসিক্যালি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী গণপরিষদের একটা আদেশ জারি করেন, যেটা মার্চের 23 তারিখে জারি করা হয় এবং মার্চের 26 তারিখে হচ্ছে সেটাকে ইনফোর্স করা হয় বেসিক্যালি স্বাধীনতা দিবসে। গণপরিষদের মেম্বার কারা হবে সেটার ডিসিশনে যখন আসা হলো, তখন 1970 থেকে 1971 পর্যন্ত যত জাতীয় এবং প্রাদেশিক পর্যায়ে যত মেম্বার ছিলেন, যারা ইলেক্টেড ছিলেন, তাদের সবাইকে গণপরিষদের মেম্বার করা হয় এবং শুধুমাত্র মৃত্যু বা অন্যান্য লিগ্যাল কারণে যদি কেউ ডিসকোয়ালিফাইড হয়ে যায় তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে গণপরিষদের মেম্বার করা হয়। আলটিমেটলি 404 জন মেম্বার গণপরিষদের দায়িত্ব পান এবং গণপরিষদের অ্যাজ আ হোল যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন করতে হবে স্বাধীন বাংলার জন্য। 1972 মার্চে 26 থেকে শুরু করে যেই সংবিধানের প্রণয়ন কার্য শুরু হয় এবং 10ই এপ্রিল প্রথম অধিবেশন বসে, যে সংবিধানের প্রভিশনস কি কি হবে, রাইটস কি কি হবে, কয়টা পার্ট থাকবে বা সবকিছু, সেই ব্যাপারগুলো 10 এপ্রিল প্রথম অধিবেশন করা হয় এবং সেই অধিবেশনে যে প্রপোজালস ডিসকাশন সবকিছু হয় সেটা নিয়ে সেকেন্ড টাইম বসা হয় হচ্ছে 12ই অক্টোবর। 12ই অক্টোবর হচ্ছে সেকেন্ড অধিবেশন করা হয় এবং আমরা জানি যে 19শে অক্টোবর থেকে শুরু করে খসড়া যে সংবিধানটা ছিল সেটার পাঠ শুরু হয়। প্রথম পাঠটা করা হচ্ছে 19 অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত। 30শে অক্টোবর পরে আবার 31 অক্টোবর থেকে শুরু করে 3রা নভেম্বর পর্যন্ত সেকেন্ড পার্টটা করা হয় এবং সেই ক্ষেত্রে বেসিক্যালি ওইটাই ছিল হচ্ছে বেসিক্যালি একটা ফাইনাল ড্রাফটিং বলা হোক বা খসড়া অনুমোদন বা যেটাই বলা হোক। আমরা জানি যে 4th নভেম্বর হচ্ছে সেই দিন যেদিন আমাদের কনস্টিটিউশনকে গণভোটের মাধ্যমে হচ্ছে ইনাক্ট করা হয়। সো আমার মনে হয় যে প্রফেসর গেটেল যেভাবে গণপরিষদের ব্যাপারটাকে ব্যাখ্যা করেছিলেন, যে গণপরিষদ আসলে যেটা হবে যে গণমানুষের সংবিধান হবে, সেখানে প্রত্যেকটা মানুষের বা নাগরিকদের অধিকারের ব্যাপারে কথা বলা হবে এবং রাষ্ট্র ব্যবস্থার আসলে মূল কার্যচালিকাটা কিরকম হবে বা ওভারঅল যে সিচুয়েশনটা গণপরিষদের সিস্টেমের থেকে আমরা যেটা পাই প্রফেসর গেটলের থিওরি থেকে, আমার মনে হয় যে হ্যাঁ আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আসলে সেটাকে ফলো করেছিল এন্ড আই থিংক দ্যাটস ওয়াই গণপরিষদ সংবিধান প্রণয়নের ক্ষমতাটা বৈধ ছিল। ধন্যবাদ তারাজি, চমৎকার আলোচনা পেলাম আমরা এই ব্যাপারে। আমরা একটু বুশরার কাছে ফেরত যাই। বুশরা, আপনি যখন ডেমোক্রেসির কথাটা বলছিলেন তখন আপনার কথায় আমরা প্রস্তাবনা পেয়েছি। তো সেই সূত্র ধরে আমার পরবর্তী প্রশ্ন যে আমাদের সংবিধানে যে প্রস্তাবনাটা রয়েছে, যেটি একটু আগে আপনি উল্লেখ করে আপনার এর আগের আলোচনাটা করছিলেন, সেই প্রস্তাবনাটা থাকার আইনি এবং রাজনৈতিক গুরুত্ব কি? হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। আসলে সংবিধান নিয়ে কথা বলার মতো সাহসিকতা করতে পারতেছি, এটা আমার আসলে নিজে অনেক কিছু মনে হচ্ছে যে আসলে এত কিছু আইন নিয়ে কথা বলার মতো মানে আমাদের আসলে সময় এখন আসি নাই আইন নিয়ে কথা বলার মতো, ক্রিটিসিজম বলেন আর যাই বলেন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে সংবিধানের, আমাকে যে কোশ্চেনটা করেছেন যে সংবিধানের প্রস্তাবনায় থাকা আইনি ও রাজনৈতিক গুরুত্বটা কি। জি, তো এখানে আমরা জানি যে একটি দেশ যখন সামনের দিকে যায়, তো তখন সেটা হচ্ছে আপনার রাজনীতি এবং যে আমাদের আইনি যে প্রক্রিয়াটা, এটাকে একসাথে নিয়েই চলে এবং আমরা জানি যে ল এবং পলিটিক্স একই সূত্র ধরেই চলে। এটা একটা অন্যকে যে পেছনে ফেলে সামনে যাবে বা কেউ তা সামনে ফেলে পেছনে যাবে, এটা আসলে সুযোগ নাই। একই সূত্র ধরেই চলে এবং যেখানে আগে পলিটিক্স না আগে ল, এটা আসলে ডিফাইন করাটা আমার মনে হয় যে খুবই টাফ, যে কোনটা আগে যাবে কোনটা আগে আসবে। কিন্তু আমি এখানে বলতে চাই যে রাজনীতিটা আসলে আমরা মাঠ পর্যায় থেকে আসে, আমাদের কাছে মাঠ পর্যায় থেকে তার গ্রোন আপটা করে। তবে আইনটা ছাড়া আমরা চলতে পারবো না।
তবে রাজনীতি ছাড়া যে আমরা চলতে পারবো না এমনও না, কিন্তু আইনটা ছাড়া আমরা সাধারণ যে আমাদের সময় এবং আমাদের যে জীবন আমরা চালাতে পারবো না, রান করতে পারবো না আইন ছাড়া। তো আইনটা আইনটা থাকবে আগে এবং রাজনীতি পেছন পেছনই থাকবে, কিন্তু এটা সমঝোতার মাধ্যমে এটাকে একটা কি বলে একটা সার্কেল মেনটেন করে দুটোকেই রান আপ করতে হবে। তো আমি বলবো যে গুরুত্ব, যদি আমি এখানে গুরুত্বর কথা আহ, সামনে নিয়ে আসি, তো এটাই আমার মনে হয় যে সামনে আগে আসবে যে আইনি গুরুত্বটা বেশি। কারণ আইন ছাড়া আমরা কোনো কিছুকেই একটা সুন্দর পরিবেশ দিতে পারবো না। কোনো কোনো কিছুর মাধ্যমে আইনকে যদি আমরা সাথে না নিই, তাহলে একটা সুন্দর পরিবেশ আমরা কখনোই দিতে পারবো না, এবং সুন্দর পরিবেশ কখনোই সামনে আসবে না। তো আইনটাকে আগে আমাদের বলবৎ করতে হবে, আইনটাকে আগে সামনে নিয়ে আসতে হবে, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাজনীতিকে গ্রোন আপ করতে পারি। বুশরা, আমি আপনাকে জি। একটু থামিয়ে দিচ্ছি। আমি দুঃখিত, আমার প্রশ্নটি সম্ভবত আসলে পরিষ্কার করে আমি করতে পারিনি। আমি জানতে চেয়েছি যে আমাদের সংবিধানের শুরুতেই অনুচ্ছেদগুলো শুরু হওয়ার আগে যে প্রস্তাবনা রয়েছে, যেখানে আমরা বলেছি যে আমরা বাংলাদেশের জনগণ 1971 সালে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন সার্বভৌম যে ব্যাপারটা গিয়েছে, মানে প্রিয়াম্বলটা, যেটা প্রস্তাবনা বললে আমরা আসলে, আমি এখানে আমাদের দর্শকদের কাছ থেকে একটু ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের আইনের শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনে একটা অনেক বড় সমস্যা যেটা হয়ে দাঁড়ায় যে বাংলা এবং ইংরেজি ভাষার মধ্যে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা কাটানোর জন্যই আমাদের এই আয়োজন, যেন আমাদের মাতৃভাষায় আমরা যে চর্চা করি সেটা কোনোভাবেই অন্য একটা ভাষার চর্চার থেকে কম না হয়ে পড়ে, আমরা যতই আর একটা ভাষায় লেখাপড়া করি না কেন। আমি দুঃখিত, আমি বেশ কিছুটা সময় আপনার নিয়ে নিয়েছি, আমি আসলে প্রশ্নটা বুঝাতে পারিনি যে আমাদের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল সেটার লিগ্যাল এবং পলিটিক্যাল ইম্পর্টেন্সটা কি, আমি সেটা আসলে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ম্যাডাম আরেকবার বলবেন, যে আরেকটা বার বলবেন কোশ্চেনটা। আমি দুঃখিত, আমি আমি ধারণা করছি যে এখানে সম্ভবত কোনো টেকনিক্যাল ঝামেলা হচ্ছে বারবার। আমি জানতে চাচ্ছি যে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলের লিগ্যাল এবং পলিটিক্যাল ইম্পর্টেন্সটা কি, ওয়াই ইজ দ্য প্রিয়াম্বল so important both legal and politically in the constitution? আর আমি এভাবেও জিজ্ঞেস করতে পারি যে প্রিয়াম্বলটা কেন এত গুরুত্বপূর্ণ, যে এটা সংবিধানের শুরুতেই আছে, থাকতেই পারতো না যে প্রিয়াম্বলটা বাদ দিয়ে আমরা অনুচ্ছেদ 1 থেকে শেষ অনুচ্ছেদ পর্যন্ত চলে গিয়েছি, কিন্তু প্রিয়াম্বলটা ওখানে আছে নিশ্চয়ই কোনো কারণে আছে। এর কারণটার আইনি এবং রাজনৈতিক গুরুত্ব আমি আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা ম্যাডাম, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি আশা করি উত্তরটা দিতে পারবো। আমি আমি চেষ্টা করব। আর ভুল তো মানুষের দ্বারাই হয়, আমরা তো সবাই মানুষ। আচ্ছা, যাই হোক। তো প্রিয়াম্বলটা আসলে আসলে যে একটা একটা কথা এখানে উঠে আসে, যেমন একটা আহ, কোনো কিছুর জন্ম লগ্ন থেকে শুরু করে তার যে রান করার যে প্রসেসটা, তার ফার্স্ট একটা অরিজিন থাকে। যে কোনো জিনিস একটা অরিজিন তার একটা সবসময় সে ক্যারি করে। আই থিঙ্ক সংবিধানের অরিজিনটা হচ্ছে প্রিয়াম্বল থেকে আসছে। প্রিয়াম্বলটা যদি গ্রোন আপ না করতো, প্রিয়াম্বলটা যদি না আসতো আমাদের মাঝে, তাহলে সংবিধান কখনোই আসতো না। প্রস্তাবনা থেকে শুরু করে যে আমাদের যে কমিটি কারা থাকবে, এবং হচ্ছে কিভাবে সংবিধানটা রান আপ করবে, এবং সেখানে কি কি থাকবে, মানুষের অধিকার, মানুষের চলাফেরা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষ কিভাবে সংবিধানটাকে গ্রহণ করবে, রাজনীতি বলেন, এভরিথিং, সবকিছুই প্রিয়াম্বল থেকে শুরু হয়েছে। আমি যদি ভুল না বলি, এবং আমি চেষ্টা করতেছি। যাই হোক, তো আমার আমার কথা আমি এরপরে বলতে চাই যে প্রিয়াম্বলটা আসলে একটা ভূমিকার মতো কাজ করছে আমাদের সংবিধানের জন্য। প্রিয়াম্বলটা যদি না থাকতো, প্রিয়াম্বলটা যদি গ্রোন আপ না করতো, তাহলে সংবিধানটাও সামনের দিকে যাইতে পারতো না। কারণ যেটা প্রস্তাবনা, আমি মনে করি যে প্রিয়াম্বলটা একটা প্রস্তাবনা থেকেই তার সামনে অগ্রসর হওয়ার যে প্রসেসটা, সেটাকে মসৃণ করে দিয়েছে। তো আমি এখানে যেটা আপনি বলছেন যে আইনি এবং রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ প্রিয়াম্বলের, তো প্রিয়াম্বলের মধ্যে যে আইনি গুরুত্বটা আমি বলবো, সেখানে আমি 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 যেটা বললাম আমার আলোচনার
প্রথমে যেটা বললাম যে প্রিয়াম্বলের মধ্যে সবকিছুই বিদ্যমান আছে। তো এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেমন একটা নাগরিক, আমরা দেখছি যে আর্টিকেল 19-এ আছে যে তার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, তার এক্সপ্রেস করার যে ক্ষমতাটা, তো এটা প্রত্যেকটা নাগরিকেরই আছে যে সে কথা বলতে পারবে। তো কথা বলতে পারবে, এটা আমি মনে করি যে এটা এক ধরনের তার কথা বলার অধিকারটা একটা একটা আইনের মধ্যে পড়তেছে, যে না, সে কথা বলতে পারবে, সে 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 তার মানে অভিব্যক্তিটা প্রকাশ করতে পারবে। তো সেখান থেকে যদি আপনি সেই পয়েন্টটা থেকেও দেখেন, তো আমি মনে করি তো সেটাও যে আসে যে প্রিয়াম্বলের মধ্যে থেকেই এটা গ্রোন আপ করছে, যে আইনি যে গুরুত্বপূর্ণটা, রাজনীতি গুরুত্বপূর্ণ যদি আপনি বলেন, এভাবে একইভাবে একটা পয়েন্টকে ধরে এখান থেকে শুরু হয়েছে যে রাজনীতিটা আছে আমাদের মধ্যে। যেমন আমাদের সরকার গঠন করতেও কিন্তু সেখানে রাজনীতিটা দরকার হয়। আমরা একটা দল একটা দলকে আমরা গ্রহণ করি এবং আমরা তার গুরুত্ব এবং সে কি করতে পারবে তার কথাগুলোকে আমরা বোঝার চেষ্টা করি এবং তারপরে আমরা ভরসা আনি। তো এভাবেই আস্তে আস্তে গ্রোন আপ করে, রাজনীতিটাকে গ্রোন আপ করে। তো আমি এটাই বলতে চাই যে প্রিয়াম্বলের মধ্যে রাজনীতি এবং আইনি যে গুরুত্ব, এটা আসলে অনেক, এটা প্রিয়াম্বল থেকে গ্রোন আপ করছে। ওয়েলকাম ম্যাডাম। যথার্থই বলেছেন যে আমাদের সংবিধানের আইনি এবং রাজনৈতিক গুরুত্বটার মূল আসলে আমরা আমাদের সংবিধানের প্রস্তাবনায় পেয়েছি। আমি যদি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, আমাদের একটা খুব বিখ্যাত মামলার রায় রয়েছে, যেটা ছাত্রছাত্রী এবং শিক্ষক মাত্রই পড়তে হয়। সেটা হচ্ছে কুদরতে এলাহি পনির ভার্সেস বাংলাদেশ। এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে আমাদের সংবিধানটার প্রস্তাবনাটা আমাদের সংবিধানের জন্য একটা পথ প্রদর্শকের মতো কাজ করে। এবং আমি যদি কোট করি ওই সেন্টেন্সটা, সেটা ছিল যে দ্য প্রিয়াম্বল ইজ দ্য পোল স্টার ফর দ্য কনস্টিটিউশন। তো সেই দিক থেকেও আসলে আইনি এবং রাজনৈতিক গুরুত্বের কোনো তুলনা হয় না। এছাড়াও আমি যদি আরেকটু গুছিয়ে দিই, এটা তো ঠিক যে আমাদের যে রাষ্ট্রের মূলনীতি সেগুলো প্রস্তাবনাতেই আছে। এবং আপনি বুশরা খুব চমৎকার একটা কথা বলেছেন। আমি আসলে এমন কিছু বলছি না যেটা আপনারা বলছেন না, আমার কাজ হচ্ছে গুছিয়ে উপস্থাপনা করা, আমি সেটাই করছি। আপনি চমৎকার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। আমি সেখানে একটু যেতে চাই। আপনি যদি প্রিয়াম্বলের চতুর্থ ইয়েটা দেখেন, চতুর্থ প্যারাগ্রাফ দেখেন, চতুর্থ প্যারাগ্রাফে কিন্তু বলাই আছে যে আমরা আমাদের বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখছি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অভিপ্রায়ের অভিব্যক্তিটা আমরা এই সংবিধানের প্রাধান্যকে তুলে ধরতে কাজে লাগাচ্ছি। তার মানে আমাদের অভিব্যক্তিটাও গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন বলেন, ফ্রিডম অফ স্পিচ বলেন, সবকিছুর মূল কিন্তু ওই জায়গাটাতেই রয়ে গেছে। বুশরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন তারাজের কাছে আবার চলে যাব। আমি খুব অনেকবার আমাদের কথা বলা হয়েছে, অনেকবার আমাদের পড়া হয়েছে, এরকম একটা প্রশ্নই আপনাকে করব এবং আপনাদের ভাবনাটা জানতে চাই। তবে আমি আরেকটু কথা এখানে আসলে আমি কথা বলার সুযোগটা নিচ্ছি, কারণ আপনারা দুজনই, আমি আমার দর্শকদের জানিয়ে রাখতে চাই যে দুজনই আমার শিক্ষার্থী এবং দুজনকেই আমার গর্ব হয় যে এরকম শিক্ষার্থী আমার আছে যাদের সাথে আমি এরকম একটা প্ল্যাটফর্মে বসে কথা বলতে পারি। এবং ঠিক সেই জায়গাটায় আমি বুশরার সাথে দ্বিমত পোষণ করব যখন আপনি বলেন যে আপনারা এই বয়সে আইন নিয়ে কি বলবেন। আপনারাই বলবেন, আপনাদেরই বলার কথা, আপনাদেরই লেখাপড়া করার কথা, আপনাদেরই এই চিন্তাগুলো নিয়ে এগিয়ে আসার কথা। আমাদেরকে দেখে আপনাদের যখন মনে হয়, আপনাদের শিক্ষকদের দেখে যখন মনে হয় যে উনারা তো পারে, উনারা তো বলে, ওই জায়গাটায় একটু আমি আসলে বদল আনতে চাই যে এই পারাটা বা এই বলাটা একদিনে হয় না। এবং আপনারা এখন যেটা করছেন, এখন হয়তো বুঝতে পারছেন না, পরবর্তীতে গিয়ে দেখবেন যে আপনাদের এই চিন্তাধারা, আপনাদের এই কাজগুলোকে শানিত করে আপনারা পরবর্তীতে যে পথ চলবেন সেটা আরো অনেক মসৃণ হয়ে যাবে। তারাজের কাছে ফেরত আসছি। আমি জানতে চাই যে রাষ্ট্রধর্ম এবং ধর্মনিরপেক্ষতার নীতি সাংঘর্ষিক হয় এরকম একটা ধারণা আছে। এ ব্যাপারে আপনার মতামত কি, এবং আপনার যে মতামতটাই থাকবে তার পক্ষে আপনার যুক্তিও আমি শুনতে চাই। থ্যাংক ইউ ম্যাম। রাষ্ট্রধর্ম এবং ধর্মনিরপেক্ষতা নীতি সাংঘর্ষিক কিনা এটার ব্যাপারে যদি এক বাক্যে বা এক কথায় বলতে হয়, অবশ্যই না। আমার মনে হয় এটা খুব স্ট্রং একটা ওপিনিয়ন, অবশ্যই ইউজ করছি। বাট আমার মনে হয় যে ইটস হাই টাইম দ্যাট আমরা আমাদের পজিশনটা ক্ল্যারিফাই করি যে আমি আসলে কি মনে করি। কারণ আমরা দেখি প্রত্যেক বছরই আমরা দেখি যে যখনই একটা রিলিজিয়াস যে ফেস্টিভ্যালস গুলো হয়, পার্টিকুলারলি আমরা যদি খেয়াল করি হিন্দুদের ক্ষেত্রে, প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো কমিউনাল ভায়োলেন্স দেখি।
এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এক সময় যেটা যেই আকারে ছিল এখন হয়তো সেটা আরো বড় আকারে হচ্ছে। এটার পিছনে রিজন যেটাই হোক সেটা হয়তো অন্য কোনো ডিসকোর্স, বাট আমার মনে হয় যে এই জিনিসটা এখনই যদি আমরা ক্লারিফাই না করি যে আসলে সাংবিধানিক ভাবে সেকুলারিজম এবং স্টেট রিলিজিয়নের স্ট্যাটাসটা কি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাতি হিসেবে আমরা যখন এরকম কোনো একটা ঘটনা ঘটে জাতি হিসেবে আমরা খুবই লজ্জাজনক একটা অবস্থার মধ্যে পড়ে যাই, যেটা শুধুমাত্র যে আমাদের জাতিগত মানে জাতিগত ভ্যালুটাকে ডাউন করে তাই না, বরং এটা ইন্টারন্যাশনালি আমাদেরকে অনেক খুব খারাপ ভাবে আসলে এফেক্ট করে। তো আমার মনে হয় ইটস ভেরি ভেরি হাই টাইম দ্যাট উই স্পিক অ্যাবাউট ইট। সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষ আই মিন স্টেট রিলিজন দুইটাই আমাদের কনস্টিটিউশনে খুব ক্লিয়ারলি মেনশন করা আছে। পার্টিকুলারলি যদি ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের কথা বলি, সেটা প্রিয়াম্বেল থেকে শুরু করে, যেমন ফারিন বুশরা বললেন যে প্রিয়াম্বেলেও বলা আছে ইটস ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। প্লাস আমরা আর্টিকেল 8-এ আমরা দেখতে পারি যে সেখানেও যখন আবার আলাদা করে 4টা ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসিকে বলা হচ্ছে, সেখানেও সেকুলারিজমকে মেনশন করা হচ্ছে। যদি আমরা আরেকটু খেয়াল করি, আর্টিকেল 12-এ আবার সেকুলারিজম অ্যান্ড দ্য ফ্রিডম অফ রিলিজিয়ন এই শিরোনামেও একটা অনুচ্ছেদ আছে, যেখানে বলা হচ্ছে যে সেকুলারিজম উইল বি ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি অবভিয়াসলি, অ্যান্ড কোনো ধরনের কমিউনাল ভায়োলেন্সকে অ্যাকসেপ্ট করা হবে না, কোনোভাবেই ধর্মকে কোনোভাবেই পলিটিক্যাল কাজে ইউজ করা যাবে না, বা পলিটিক্যালি কোনোভাবে রিলিজিয়নকে অ্যাবিউজ করা যাবে না, এবং রিলিজিয়াস গ্রাউন্ডের বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। এই গেল হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। যদি আমরা আর্টিকেল 28-এর দিকে তাকাই, সেখানেও বলা আছে যে যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, পার্টিকুলারলি এখানে মেনশন করা, সেটাও প্রহিবিট করতে হবে, বা স্টেট অব্লিগেটেড এটাকে প্রহিবিট করার জন্য, অর্থাৎ স্টেট এটার প্রোটেকশন দিবে, এবং এটা আমরা যতটুকু জানি যে জুডিশিয়ালি এনফোর্সেবল। এছাড়াও অন্যান্য যেই প্রভিশন গুলো আছে ইকুয়ালিটি রিলেটেড, যেমন ইকুয়ালিটি বিফোর ল, প্রোটেকশন অফ ল, তারপরে আপনার ফেয়ার ট্রায়াল, এই সেই ইকুয়ালিটি রিলেটেড যতগুলো প্রভিশন আমরা দেখি, তারপরে আমাদের রাইট টু অকুপেশন বা এই ধরনের প্রত্যেকটা আপনার প্রভিশনেও কিন্তু আলাদা করে রিলিজিয়াস গ্রাউন্ডের বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশন যাতে না করা হয় সেটার ব্যাপারে প্রায়োরিটাইজ করা হচ্ছে। এবার আমরা আসি যে স্টেট রিলিজিয়নের স্ট্যাটাসটা আসলে আমাদের সংবিধানে কি। আমাদের সংবিধান যখন প্রাইমারিলি ড্রাফট করা হয় বা প্রাইমারিলি এনাক্ট করা হয়, তখন স্টেট রিলিজিয়ন ছিল না। পরবর্তীতে 1988-এ 8th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 2 এর পরে সাবসিকুয়েন্টলি আর্টিকেল 2A আনা হলো, যেখানে বলা হলো যে স্টেট রিলিজিয়ন উইল বি ইসলাম। হাউএভার এখানেও ক্লিয়ারলি মেনশন করা হলো যে ইসলাম যদিও বা স্টেট রিলিজিয়ন, অন্যান্য যে রিলিজিয়ন গুলো আছে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও পিসফুলি কোএক্সিস্ট করবে এবং তাদেরকে কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার করা হবে না। এখন আমাদের তাহলে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, বা জাতি হিসেবে আমরা বারবার এই জায়গাটাতে যে ফেল কেন করি, যে স্টেট রিলিজিয়ন আর সেকুলারিজম দুইটাকে কোএক্সিস্ট আদৌ করে কিনা, এটা নিয়ে আমাদের মধ্যেই এত ডিবেট কেন হচ্ছে, বা আমরা যে কমিউনাল ভায়োলেন্স গুলো দেখি সেটার ওয়ান অফ দ্য মেইন রিজনস অবভিয়াসলি বিকজ স্টেট রিলিজিয়ন হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তার মানে কি ইসলামের প্রেভেলেন্সটা বেশি, বা ইসলাম কি বা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের কি প্রেভেলেন্সটা বেশি? আমার মনে হয় এই জায়গাটাতে যারা সাধারণ জনগণ, তারা ডেফিনেটলি, আমরা যারা ল স্টুডেন্ট আছি, আমরা এই টার্ম গুলো নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করি, অনেক বেশি লেখাপড়া করি যে কমিউনালিজম কি, সেকুলারিজম কি, স্টেট রিলিজিয়ন কি। বাট যারা সাধারণ জনগণ, তারা রিজনেবলি এটা নিয়ে কোনো ধরনের ডিসকাশন করে না, বা রিজনেবলি তাদের হয়তো লাইফে কখনো দরকার হয় না, যার কারণে তারা এই ধরনের ডিসকাশনে কখনো যায় না বা এটা নিয়ে চিন্তাও করে না। তাদের কাছে একদম সাদামাটা ভাবে চিন্তাটা এরকম যে স্টেট রিলিজিয়ন হিসেবে যেহেতু ইসলামকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সংবিধানের প্রথমেই যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম বলা হচ্ছে, অবভিয়াসলি বাংলাদেশে ইসলামের যারা প্র্যাকটিশনার্স তাদের ভ্যালু বেশি। এইটা সাধারণ বা রুরাল লেভেলে যদি আমরা চিন্তা করি, বিকজ এই ধরনের কমিউনাল ভায়োলেন্স গুলো রুরাল লেভেলেই খুব বেশি হয়। এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল থিওরি, কিন্তু যদি আমরা আরেকটু থিওরিটিক্যালি চিন্তা করি বা প্র্যাকটিক্যালিও চিন্তা করি, secularism does not mean that there won't be a state religion. But at the same time, state religion does not mean other religions won't coexist. যেটা আমরা দেখি যে ইরান বা আফগানিস্তান বা সৌদি আরবিয়া, তারা ইসলামিক স্টেট, ইসলামিক রিপাবলিক অফ ইরান, এই সেই। আমরা সেটা না, আমরা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সো পিপল রিগার্ডলেস অফ দেয়ার রিলিজিয়ন উইল বি দ্য মেইন ফোর্স অফ দ্য স্টেট। এখানে রিলিজিয়ন, স্টেট রিলিজিয়ন হয়তো ইসলাম মেজরিটি দেখে এটাকে স্টেট রিলিজিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, বা আদার কোনো পলিটিক্যাল ডিসকোর্স থাকতে পারে, যেটা অন্য একটা সাবজেক্ট। বাট আমার মনে হয় যে কনস্টিটিউশনালি বা ফান্ডামেন্টাল রাইটস এর দিকে চিন্তা করলে, বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি চিন্তা করলে, আমার মনে হয় যে সেকুলারিজম এন্ড স্টেট রিলিজিয়ন খুব ভালো মতনই কোএক্সিস্ট করতে পারে, এন্ড এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না ইফ সবার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হয়।
ধন্যবাদ তারাজি, চমৎকার একটা আলোচনা আসলে আমরা শুনছি। আমার দর্শকদের জানিয়ে রাখতে চাই, যদি আপনাদের ভাবনায় বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু বলার থাকে, বা আমাদের যে তরুণ বক্তারা আজকে আমাদের সাথে আলোচনা করছেন সংবিধান নিয়ে, তাদের প্রতি কোনো প্রশ্ন থাকে, আমাদের লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনাদের প্রশ্ন বা অভিমত রেখে দিতে পারেন। আমরা সেগুলো যথাসময়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন চলে যাচ্ছি আবার ফারিন বুশরার কাছে। বুশরা, আমি জানতে চাই যে বাংলাদেশের সংবিধানের আর্থসামাজিক অধিকার সংক্রান্ত যেই প্রভিশন গুলো রয়েছে সেগুলো বলবৎযোগ্য কিনা, আমি সংক্ষেপে আপনার কাছ থেকে প্রশ্ন উত্তর চাই। আসলে তারাজি যে কথাটা বললো, আমি একটু ইন্টারাপ্ট করবো ওখানে, যে আসলে আমরা আসলে সাধারণ জনগণের, যদি আমরা সাধারণ জনগণের কাতারে যাই, তো আমরা বুঝতে পারি না আসলে যে আমাদের সংবিধানে কি লেখা আছে, আমরা আমরা আমাদের রাইটটা কোথায়, আমরা কি চাচ্ছি। তো এখানে তো ধর্মের একটা বিষয় চলেই আসে, যে ধর্মকে আমরা পৃথক করে দিচ্ছি সব সময়, যে আসলে একটা 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 জনগোষ্ঠীকে আমরা সবসময় উপরে হাইলাইট করতেছি, কিন্তু আসলে তো এটা সবারই অধিকার আছে, তাদের চাওয়ার অধিকার আছে, তাদের পাওয়ার অধিকার আছে, কিন্তু আসলে তো এটা পাচ্ছি না। তো সেখান থেকে যদি আমি শুরু করি, তাহলে এটা বলবো যে আর্থসামাজিক উন্নয়ন করতে আমরা যে আমাদের মানুষের যে স্বাধীনতা, সরি, আমরা আমাদের মানুষের যে চলাফেরা বলেন, শিক্ষা বলেন, চলাফেরা করতে তাদের বেঁচে থাকতে যে অধিকারগুলো লাগে, যেমন তার মধ্যে আছে শিক্ষা, যেমন শিক্ষা আছে, স্বাস্থ্য। তো এগুলো আসলে একটা সরকারি হসপিটালের কথাই ভাবা যাক, আমরাই কিন্তু আমাদের হসপিটালের যে নীতি, আমরা কিন্তু এগুলো ফলো করি না। আমরা সেখানে যে আইনগুলো বলবৎ আছে, আমরা কিন্তু সেগুলাকে দেখি না, মানে আমরা সেগুলাকে কিন্তু প্রিভিলেজ করি না। আমরা কিন্তু ওখানে যে আমাদের যে অধিকারগুলো, এগুলো কিন্তু আমরা পাই না। তো এখানে দোষটা কার? এখানে দোষটা তো আসলে সবারই। আমরা তো এটা তো একদিনে হচ্ছে না, পর পর পালাক্রমে এটা চলে আসতেছে আমাদের মাঝে। তো এটা হয়তো আমরা সহ্য করতেছি, আমাদের পরবর্তী জেনারেশন সহ্য করতেছে, এইভাবে এইভাবে একটা আমাদের মধ্যে একটা গ্যাপ থেকেই যাচ্ছে। তো যদি আমরা সংবিধানে দেখি, তো এটা হচ্ছে আর্টিকেলে স্পষ্ট বলে দেওয়া আছে, দ্বিতীয় খণ্ডে যদি আমরা দেখি এখানে, যেমন এখানে সামাজিক অধিকারগুলো আসলে আমরা নিশ্চিত করতে পারি না। কেন পারি না, কি জন্য পারি না, কবে পারবো, আসলে এই কোশ্চেন গুলোর উত্তর আমরা যদি খুঁজতে যাই, তো অনেক কিছুই আসবে, সবকিছুই আমরা মেনটেন করতে পারবো না। সামনে চলে আসে বুশরা। রাইট, বুশরা, আমি এখানে আবার আপনাকে একটু থামিয়ে দিচ্ছি যে আমরা যদি অনুচ্ছেদ 8-এর দিকে খেয়াল করি, সেক্ষেত্রে আমি আমার মূল প্রশ্নটা আসলে সংবিধানের ভিত্তিতে অনুচ্ছেদ 8 কি আছে দেখো তো। সংবিধান, আমরা যেই আমাদের যে সংবিধানটা আছে, সেখানে আর্থসামাজিক অধিকারের যে ব্যাপারটা আছে সেটা বলবৎযোগ্য কিনা সেটা বলতে শুধুমাত্র আসলে আমরা সামাজিক ভাবে যে দেখছি তা না, বরং আমরা যেহেতু আইনের শিক্ষার্থী, আমরা কিন্তু আইনগত দিক থেকেও দেখবো যে আইন দ্বারা বলবৎযোগ্য হচ্ছে কিনা। সেই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, আমি অনুচ্ছেদ 8টা আসলে যে আমার মনে হয় যতদূর যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এটাকে হচ্ছে গ্রোন আপ করছে, যে আমাদের যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালটা আছে। তো আমি যদি আপনাকে আরেকটু এটা একটু যদি ইয়ে করে দিতে পারি, গুছিয়ে যদি প্রশ্নটা করি, যে অনুচ্ছেদ 8 অনুযায়ী যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা সংবিধানের মূলনীতি বলতে যা বোঝায়, সেখানে যে আর্থসামাজিক অধিকারের কথা বলা আছে, সেগুলো কি আসলে আইনগতভাবে বলবৎযোগ্য? মানে আজকে যদি আমি আরো একটু সহজ করে বলি, ধরেন আমি একজন সাধারণ দর্শক এই অনুষ্ঠানের, আমি আপনাদেরকে উপস্থাপনও করছি না সবার সামনে, বা আমি আপনাদের সাথে কথা বলছি না। আমি যদি আজকে একজন দর্শক হিসেবে আপনার কাছে প্রশ্ন করি যে আমার আর্থসামাজিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমি কি এখন আদালতে গেলে বিচার পাবো? সংবিধান আমার এই প্রশ্নের কি উত্তর দিবে বলে আপনি মনে করেন? সংবিধানটা তো করাই হয়েছে আমাদের জন্য, মানুষের জন্য, একটা দেশকে পরিচালনা করার জন্য। আর দেশের তো মানুষ, একটা জনগণই দেশের একটা মূল কি বলে এটাকে, মূল একটা স্তম্ভ। তো আমি বলতে পারি যে এটা সহজে আসলে আমরা পাবো না, কারণ আমরাই আমাদের যে অধিকারগুলো, আমরা তার থেকে পিছুপা হয়ে যাই সব সময়। তো এটা হচ্ছে একদিনে আর হবে না। এটা হয়তো আমাদের মতো যেমন তরুণ যারা আছি, তারা যদি এক এক করে যদি
আমরা আমাদের অধিকারকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এভাবে এই যে আজকের সেশনটা যেমন চলতেছে, এমন এমন সেশন যদি আরো আরো কয়েকটা এরকম আমরা যদি রান করতে পারি, বা মানুষের মধ্যে তাদের মধ্যে যে এগুলো আনতে পারি যে না, এটা এটা আমাদের অধিকার, এটা আমরা এটা পাওয়ার চেষ্টা করতেছি বা পাবো। তো পাওয়ার চেষ্টা করা উচিত প্রত্যেককে। তো আমার মনে হয় আস্তে আস্তে এটা আমাদের, আমরা আইনকে আমরা, আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগটা আমাদের মধ্যে নাই। আর এটা সহজে আনতে গেলে আমাদেরকে একটু কাঠখড় পোড়াতে হবে, একটু নিজেদের মধ্যে আগে গ্রোন আপ করতে হবে যে আমাদের আমরা কোনটা চাই, আমরা আসলে এটা চাই কিনা, এ থেকে আমরা পরিত্রাণ পাইতে চাই কিনা। তো আমার মনে হয় যে এটা ধন্যবাদ আসলে তিশা। সমাজ। থ্যাংক ইউ ম্যাডাম। জি, আমি একটু আপনার কথাটাকে একটু যদি সহজ করে গুছিয়ে বলতে চাই। আমি অনুচ্ছেদ 8-এর প্রসঙ্গ যে জন্য তুলেছিলাম, কারণ অনুচ্ছেদ 8-এর যদি আমরা দেখি যে 8-এর 2-তে বলা আছে যে এই ভাগে যা যা বলা আছে সেগুলো আইন প্রণয়নকালে রাষ্ট্র প্রয়োগ করবেন। এবং এখানে মোট 4টা কথা বলা আছে যে আইন প্রণয়নকালে রাষ্ট্র সেটা প্রয়োগ করবে, সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এই মূলনীতিগুলো সেগুলো নির্দেশক হিসেবে কাজ করবে, এগুলো রাষ্ট্র এবং নাগরিকদের কাজের ভিত্তি হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা নিয়ে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে এই অনুচ্ছেদ 8-এ আমাদের সংবিধান বলে দিয়েছে যে মূলনীতি সমূহ আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। এবং আপনি যদি মনে পড়ে, আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করেছি যে আর্থসামাজিক অধিকার ব্যাপারগুলো তো মূলনীতি সমূহের মধ্যে আছে, তাহলে এগুলো আমরা কোর্টের কাছে গেলে কোর্ট কি বলবে? ধরেন আমি একটা কমনার, আমি কোর্টের কাছে গেলে কোর্ট আমাকে কি বলবে? হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন অনুযায়ী কোর্ট এখন যেটা বলে সেটা হচ্ছে যে এই সকল নীতি আদালতের মধ্যে বলবৎযোগ্য হইবে না, এর আগেও কিন্তু আরো 3টা কথা সংবিধান বলে দিয়েছে। তা আমরা যদি আইন প্রণয়নকালে এটার ব্যাখ্যা ব্যবহার করি, আমরা যদি আমাদের কাজের ভিত্তি হিসেবে এটা ব্যবহার করি, এবং আইন প্রণয়নের সময় যদি আমরা এগুলোকে প্রয়োগ করি, তাহলে স্বাভাবিকভাবেই কোনো সেই আইনের মধ্যে যদি ঝামেলা থাকে, বা ধরেন আমার কোনো একটা কাজে কোনো একটা ঝামেলা আছে, ঝামেলা বলতে আমি বুঝেছি যেগুলো হয়তো বা আমাদের আর্থসামাজিক অধিকারের সাথে ইনকনসিস্টেন্ট, সেই ইনকনসিস্টেন্সি দূর করার জন্য অবশ্যই কিন্তু কোর্ট আমাদেরকে হেল্প করবে। সো এই পর্যন্ত আসলে আমাদের এখন পর্যন্ত ইন্টারপ্রিটেশন বাংলাদেশের কনস্টিটিউশনের যথেষ্ট প্রগ্রেসিভ। কিন্তু এই যে আপনি যেটা বললেন, আপনাদের ভাবনা আমরা এই জন্য জানতে চাই যে আমরা সবাই যদি না চাই, এই ঘটনাটা কিন্তু এমনি এমনি ঘটবে না। এবং যে প্রগ্রেসের কথা আমি বলছি সেগুলো যে একদিনে হয়েছে তাও কিন্তু না। তো এটা আসলে একটা, আপনি যথার্থই বলেছেন, এটা কন্টিনিউয়াস প্রগ্রেসের ব্যাপার। সেই কন্টিনিউয়াস প্রগ্রেসের কথা বলতে বলতে আমি আবার চলে আসবো তারেজের কাছে, কারণ বাংলাদেশের সোশিও ইকোনমিক স্টেটের কন্টিনিউয়াস প্রগ্রেসের সাথে যে জিনিসটা খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা। এবং মজার কথা হচ্ছে তারেজির আরেকটা কথা থেকে আমার আসলে এই ব্যাপারটা মাথায় আসলো যে সাধারণ জনগণ সংবিধানটা যেহেতু দেখার প্রয়োজন হচ্ছে না, সেহেতু দেখে না এবং জানতে চায় না। তো তাতে করে যে সমস্যাটা হয়েছে, আমরা সাধারণ জনগণ, আমরা শিক্ষা চাই, আমরা স্বাস্থ্যসেবা চাই, কারণ আমরা বলছি এটা আমাদের অধিকার। সংবিধান আসলে কি বলছে? যে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই সংবিধান আমাদেরকে আসলে কি বলে সেটা আমি জানতে চাই তারেজের কাছ থেকে, যে আমাদের এই শিক্ষা এবং স্বাস্থ্যসেবাকে কি আসলে সংবিধানে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত? আপনার যুক্তি কি এর ব্যাপারে? উচিত বা উচিত না, যেটাই কেন? জি, আচ্ছা, এটার ব্যাপারে আমার দুইটা সেক্টরে 2 ধরনের মতামত। ফার্স্টে শিক্ষাতে আসি। শিক্ষা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে যেভাবে বলা আছে আর্টিকেল 17, যেটা জুডিশিয়ালি এনফোর্সেবল না, যেটাই হচ্ছে প্রবলেম্যাটিক আসলে। আর্টিকেল 17-এ বলা আছে যে ফ্রি এডুকেশন এন্ড কম্পালসরি এডুকেশন স্টেট এনশিওর করবে। এখন প্রবলেমটা এখানে যেটা হয়, জুডিশিয়ালি এনফোর্সেবল না হওয়ার কারণে রাষ্ট্র যদি কোনো কারণে সেটা দিতে অপারগ হয় বা ফেল করে, সেই ক্ষেত্রে আমি কারো কাছে রাষ্ট্রের বিরুদ্ধে নালিশ করতে পারবো না। তাহলে আসলে আমার সেই রাইটটা কি হবে? এই ব্যাপারটা জনগণ ওই যে একই কথা জানে না বা জানতে চায় না। এখন শিক্ষার ব্যাপারটা যদি আমরা খেয়াল করে দেখি যে সরকার কি বা রাষ্ট্র কি আসলে তাহলে সে অ্যাডভান্টেজটা নিচ্ছে, যে যেহেতু তার এগেনস্টে কোনো ধরনের নালিশের জুডিশিয়াল এনফোর্সেবিলিটি নাই, সেহেতু সেই ক্ষেত্রে কি সে সেই অ্যাডভান্টেজটা নিচ্ছে কিনা? আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের শিক্ষার ব্যাপারে, পার্টিকুলারলি লাস্ট 2-3টা ডেকেডে আমরা দেখেছি যে শিক্ষার ব্যাপারে অনেক বেশি উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে, বা বেশ কিছু উন্নয়ন আমরা দেখেওছি, যে বেশ কিছু পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে, বেশ কিছু এনাক্টমেন্ট করা হয়েছে।
বেশ কিছু ফ্রেমওয়ার্ক আমরা দেখেছি যে হচ্ছে যারা বাচ্চারা রুরাল লেভেলে যারা বাচ্চারা আছে তারা যে কারণে স্কুলে যায় না বা বাবা মা হয়তো বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে আগ্রহী হয় না, টিফিন দেওয়া, তাদেরকে একটা মনিটারি অ্যালাউন্সের ব্যবস্থা করা, তাদেরকে ফ্রিতে বই দেওয়া, মেয়েদের শিক্ষার প্রসারের জন্য মেয়েদের এডুকেশন একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত ফ্রি করে দেওয়া, এই ব্যাপারগুলো যখন রাষ্ট্র এনশিওর করছে তার মানে আমরা ধরেই নিচ্ছি যে আচ্ছা রাষ্ট্র হয়তো তার ফান্ডামেন্টালি যে প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে সেখান থেকে হয়তো সে এটা করার চেষ্টা করছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এটার একটা আউটকাম দেখতে পাই যদি আমরা খেয়াল করি দক্ষিণ এশিয়া বাংলাদেশের লিটারেসি রেট বলা যায় খুব ভালো একটা পজিশনে আছে। এখন এটাকে আসলে ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেওয়া উচিত কিনা বা এটাকে জুডিশিয়াল এনফোর্সেবল করা উচিত কিনা সেই ডিবেটটা আগে থেকেই ছিল, বাট এটা পরবর্তীতে এসে আরো বেশি আরেকটু জোর পায় হচ্ছে যখন আমরা করোনা ভাইরাসের সময় একটা দীর্ঘ সময় ধরে স্কুল কলেজগুলো বন্ধ ছিল। আমরা দেখলাম যে স্কুল কলেজ বন্ধ রয়েছে বাট অফিস আদালত খুলে যাচ্ছে, দোকানপাট খুলে যাচ্ছে, সব ধরনের কাজকর্মই চলছে, শুধুমাত্র স্কুলটাকে হয়তো অনেক বেশি সময়ের জন্য বন্ধ করে রাখা হচ্ছে। তখন একটা কনসার্ন গ্রুপ অফ পিপল যারা এক্সপার্ট আছে তারা হয়তো পত্রপত্রিকা লেখালেখি শুরু করলো এবং তাদের কনসার্ন শেয়ার করলো যে আসলে ফান্ডামেন্টাল রাইটস বা এডুকেশনটা ওভাবে হয়তো ইমপ্লিমেন্ট করতে ফেল করছে সরকার, যার কারণে আমাদের মনে হয় এটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে এখনই ইমপ্লিমেন্ট করার ইটস হাই টাইম। একটা সরকার বা একটা দেশ একটা 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 রাইটকে যদি জুডিশিয়াল এনফোর্সেবিলিটি দেয়, আমার মনে হয় এটা একটা মাইলস্টোন। এটা করার জন্য অনেক চিন্তা ভাবনা করে অনেক ধরনের মেজারমেন্ট করে তারপরে হয়তো দেওয়া হয় বা অনেক ক্যালকুলেটিভ ওয়েতে কাজটা করা হয়। একটা দেশ সেই রিসোর্স গুলো তার আছে কিনা যে ওই ফান্ডামেন্টাল রাইটটাকে এনশিওর করার জন্য বা তার সোশ্যাল ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারটা আসলে ওই জিনিসটাকে সাপোর্ট করে কিনা সেটা দেখা উচিত। তো আমার মনে হয় আমরা এখন যে পজিশনে আছি বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমরা খুব ভালো একটা পজিশন আমার মনে হয় সোশ্যাল ইকোনমিক ওয়েতে বা আদার্স যে ওয়ে গুলো আছে। আমার মনে হয় দিস ইজ হাই টাইম দ্যাট বাংলাদেশ চাইলে আসলে করতে পারে ফান্ডামেন্টাল রাইট হিসেবে শিক্ষাকে এনফোর্সিবিলিটি দিতে পারে। সেকেন্ড যেটা ছিল স্বাস্থ্যসেবা আমার মনে হয় ইট শুডন্ট হ্যাভ বিন দিস লং যে স্বাস্থ্যসেবাকে এখন পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেওয়া হয় না। কেন? কারণ স্বাস্থ্যসেবা বলতে আমরা আসলে কি বুঝি? হেলথ কেয়ার সিস্টেম, যে স্বাস্থ্যসেবার অভাবে সরকার স্বাস্থ্যসেবার অভাবে কোনো নাগরিক যেন কোনোভাবেই তার জীবন যেন বিপন্ন না হয়, কোনো নাগরিক যেন জীবন না হারায়। সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবা সম্পর্কে আর্টিকেল 18 আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে রাইট টু পাবলিক প্রোটেকশন অফ পাবলিক হেলথ এন্ড জয়েন্টলি আরেকটা ব্যাপারও সেখানে বলা আছে মোরালিটি। সো পার্টিকুলারলি এখানে হেলথ কেয়ার যে আলাদা করে প্রোটেকশন দেওয়া হবে বা এটা স্পেসিফিক ভাবে ওরকম ভাবে কনস্টিটিউশনে বলা আছে আমি এটাও বলবো না। তো আমার মনে হয় এখানেও একটাই প্রবলেম যে জুডিশিয়াল এনফোর্সেবল না, যার কারণে আমরা যেটা দেখি যে রুরাল লেভেলে বা জেলা উপজেলা পর্যায়ে আমরা দেখি যে অনেক কেসেস হয় যেখানে স্বাস্থ্যসেবার অভাবে বাচ্চা মারা যায়, মা মারা যায়, বা হয়তো টাকা ম্যানেজ করতে না পারার কারণে বেবি ডেলিভার হওয়ার পরে বেবি মারা যায়, যেগুলো খুবই আমার মনে হয় এখন 2022-তে এসে ইটস ভেরি ক্রুশিয়াল। আমরা এই ধরনের নিউজ চাই না, বা এটা শুনলে যে কোনো লেভেলের সিটিজেনই হোক সে আসলে ব্যথিত হয়। সো আমার মনে হয় যে এই জিনিসটাকে ইটস ভেরি হাই টাইম দ্যাট ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বাস্থ্যসেবাটাকে ইমপ্লিমেন্ট করা হোক এবং জুডিশিয়াল এনফোর্সিবিলিটি দেওয়া হোক। ধন্যবাদ তারাজি, আপনার চমৎকার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমি একটু একটা ব্যাপারে আপনাদেরকে বলি যে সাধারণত আমরা যে ব্যাপারগুলো নিয়ে সংবিধানের যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে থাকি এর বেশিরভাগই কিন্তু সাধারণ জনগণ কিছু না কিছু হলেও জানেন। হয়তো আইনগত দিকটা বা আইনগত ব্যাখ্যাটা ওনারা জানেন না, কিন্তু অধিকার অথবা অধিকার না সেখান থেকে খুব সাধারণ মতামত আমার পক্ষ থেকে যে ধরেন যেমন শিক্ষা বা স্বাস্থ্যসেবা এগুলো শুনলে স্বাভাবিকভাবে যে কোনো সাধারণ মানুষের, সংবিধান যে জীবনে চোখেও দেখে নাই তার কিন্তু মনে হওয়া উচিত যে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে এটা তো আমাকে অধিকার হিসেবে দেওয়ার কথা। তো এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের মনে হয় একটু কাজ করতে হবে যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে সংবিধান প্রণীত হয়েছে, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, সেগুলোর সাথে আমাদের অধিকারের সামঞ্জস্য কতদূর রয়েছে সেগুলো নিয়ে সম্ভবত আমাদের আলোচনা করার সময় চলে এসেছে। এবং আপনাদেরকে ধন্যবাদ এই ব্যাপারগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আমার পরবর্তী প্রশ্ন বুশরার কাছে। আমরা আপনার একদম প্রথম দিকে, আলোচনার প্রথম দিকে আপনার সাথে যখন প্রথম কথা বলা শুরু করলাম তখন
আপনি প্রস্তাবনার সাথে বাক স্বাধীনতার ব্যাপারটি তুলে ধরেছিলেন, খুব চমৎকার একটা মেলবন্ধন আপনি উপস্থাপন করেছিলেন। আমি ওখানে ফেরত যাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশের বাক স্বাধীনতার ক্ষেত্রে কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ রয়েছে, এবং আপনার কাছ থেকে আমি জানতে চাই যে যে বাধা নিষেধগুলো রয়েছে সেগুলোকে আপনি কিভাবে যুক্তিসঙ্গত হিসেবে বিশ্লেষণ করেন, বা সরাসরি যদি জিজ্ঞেস করি তাহলে যতগুলো বাধা নিষেধ দেওয়া আছে প্রত্যেকটিকে কি আপনি যুক্তিসঙ্গত বলে মনে করেন? ধন্যবাদ ম্যাডাম। আসলে কথা বলার অধিকার, একটা মানুষ কথা বলবে, এটা আসলে তার একটা কি বলবো, এটা তার একটা নিজের অধিকার। আমি মনে করি তার একটা নিজের অধিকার, একটা মানুষ যে কথা বলবে। তো সেটা যদি একটা দেশের সংবিধান যদি নিশ্চিত করে সেটা যদি একটা আইনে রূপান্তর করে যে না, একটা একটা নাগরিকের বাক স্বাধীনতার অধিকার আছে, সে বলতে পারবে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন, তার সে এক্সপ্রেস করতে পারবে নিজেকে। আমার মনে হয় এটাই সব থেকে একটা বড় পাওয়া, যে একটা দেশের সংবিধানে এমন ভাবে ফ্লুয়েন্টলি বলা আছে যে না, সে কথা বলতে পারবে, তার একটা এক্সপ্রেস করতে পারবে নিজেকে। তো আমি মনে করি যে বাক স্বাধীনতার ক্ষেত্রে আসলে সবকিছু যে ইমপ্লিমেন্ট হয়, যেগুলো আইনে আছে সেগুলো সবগুলো যে বলবৎযোগ্য হয় আমাদের জন্য, এটা কিন্তু না। আসলে এটা কেন না, কি জন্য না, এটা আসলে এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই আসলে অনেক কিছুই সামনে চলে আসবে। স্বাভাবিক, কারণ আমরা কখনো আমরা যদি একটা মানুষের দিকেও তাকাই, যে একটা মানুষ কিন্তু কখনো সে কিন্তু পুরোপুরি হয় খারাপ এবং ভালো, দুটো নিয়েই একটা মানুষের অবস্থা, একটা 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 মানুষের একটা অবস্থান করে সে পৃথিবীতে। তো আমি যদি এটাই বলি যে কনস্টিটিউশনের যেমন দেওয়া আছে না বাক স্বাধীনতার অধিকার একটা মানুষের, তো পরবর্তীতে কিন্তু আমরা সে যে সবকিছুই আমাদের আইনের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসতে পারবো বা আমরা বলতে পারবো, এমনটা কিন্তু না। কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি আমাদের অনেক কিছু করতে বাধ্য করে। যেমন কদিন আগে একটা সংবাদের আমি দেখছিলাম যে একজন হচ্ছে স্বাভাবিক একটা কবি, সে একটা কিছু যাই হোক, সে তার একটা এক্সপ্রেশন সে হচ্ছে সামনে এনেছিল। সামনে আনার ক্ষেত্রে তাকে হচ্ছে জেলে যেতে হয়েছিল, এবং সে সেখানেই যে কোনো কারণে সে সেখানেই তার হচ্ছে মৃত্যুর মানে ঘন্টা বেঁচে যায়। তো আমার কথা হলো যে এটা এটা এমনটাও না যে সে কথা বলার তার কথাটা, সে এক্সপ্রেশনটা আনার ফলে তার হচ্ছে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে, এমনটাও না। বা সে যে কথা বলতে পারবে না, এমনটাও না। সে কিন্তু তার এক্সপ্রেশনটা, তার কিন্তু অধিকার আছে, কিন্তু সে ইমপ্রিজনমেন্টে যাওয়ার পরে হয়তো সে কোনো কিছু ভায়োলেন্স করছে তার কথার মাধ্যমে, কিন্তু সে কিন্তু কথা বলতে চেয়েছে। তো আমি বলতে চাই যে বাক স্বাধীনতার ক্ষেত্রে আসলে সবকিছু ইমপ্লিমেন্ট হয় না আর হবে না, কিন্তু আমাদের একটা লেভেল পর্যন্ত আমাদেরকে চাইতে হবে। যেমন আমরা নারী হিসেবে আমরা আমাদের অধিকারগুলোকে আমরা সামনে আনতে চাই, কিন্তু আসলে পারি না। এটা যতই আইনে বলা থাক যে না, বাক স্বাধীনতার অধিকার আছে, আমরা আমাদের রাইট গুলো পেতে চাই। যেমন পাবলিক বাসে কিন্তু আমি আপনাকে একটু বাধা দিচ্ছি, আমি জি দুঃখিত। ম্যাডাম। আপনার প্রশ্ন উত্তরের মাঝখানে আমি আপনাকে একটু বাধা দিচ্ছি, যে আমরা জানি আমাদের সংবিধানের 39 নং অনুচ্ছেদে যখন বাক স্বাধীনতার কথা বলা আছে, আপনি যেটা বলছিলেন যে যথার্থই আমাদেরকে বাক স্বাধীনতা আমাদের সংবিধান দিয়েছে, এর সাথে সাথে কিন্তু কিছু বাধা নিষেধ দিয়েছে, যেমন রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে বা অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করার স্বার্থে বা জনশৃঙ্খলার স্বার্থে অথবা শালীনতার স্বার্থে আমরা অনেক কথা বলতে পারবো না, এটা এক ধরনের বাধা নিষেধ। তারপরে ধরেন আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনের প্ররোচনা, এগুলো আমরা দিতে পারবো না বাক স্বাধীনতা আমরা চর্চা করতে গিয়ে। তো এই যে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আপনি যে বাক স্বাধীনতা চর্চার ব্যাপারে বলছিলেন, সেই চর্চা করতে সংবিধান যে কিছু কিছু জায়গায় আমাদেরকে বাধা দিচ্ছে, সেগুলোকে আপনি কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করেন? আপনি কি মনে করেন এই বাধা নিষেধগুলো থাকা দরকার? বাধা নিষেধগুলো থাকা দরকার। আসলে বাধা নিষেধগুলো যে
আসলে সবকিছুরই দরকার আছে, কিন্তু আমি মনে করি যে একটা মানুষের অধিকারকে আসলে কখনো হরণ করা উচিত না, মানে হনন করা উচিত না, তাকে হচ্ছে মানে তাকে বলতে দেওয়া উচিত। এবং আমি মনে করি যে আপনি যেটা বললেন যে বাইরের রাষ্ট্রের সাথে যেটা সুসম্পর্ক গঠন, একটা একটা পয়েন্ট বললেন। তো আমার মনে হয় যে না, মানুষ মাত্রই আমরা আসলে আসলে কাঁটাতারের বেড়াটা কেন থাকবে? এটা তো আসলে আমাদের আমরা যদি এক্সপ্রেস করতে চাই নিজেকে, আমরা একটা ফ্রিডমলি আমরা এক্সপ্রেস করতে পারি, কিন্তু আসলে এগুলা সামনে চলে আসার কারণে হয়তো অনেক দিক থেকে ক্ষতি হয় আমাদের। আমি মনে করি যে আসলে এটা আসলে করা উচিত না। প্রত্যেকের আসলে স্বাধীনভাবে চলাফেরা করার যেমন অধিকার আছে, কথা বলারও অধিকার আছে। ধন্যবাদ বুশরা। আমি আবারও আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি মাত্রই যখন বললেন যে অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে আসলে বজায় রাখতে চাওয়াটাই আমাদের উচিত, কাঁটাতারের বেড়া কেন থাকবে ওভাবে। তাহলে কিন্তু আপনার কথা থেকে এটাই প্রতীয়মান হয় যে অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে হলেও আমাদের বাকস্বাধীনতায় কিছু বাধা নিষেধ থাকা দরকার, এবং সেক্ষেত্রে আপনি এই বাধা নিষেধকে যুক্তিসঙ্গত বাধা নিষেধ হিসেবে মনে করছেন। আমি ঠিক একই প্রশ্ন এখন তারাজিকে করব, যে আপনার কি মনে হয় এই ব্যাপারগুলোতে আসলে এই যে বাধা নিষেধগুলো আছে সেগুলোর যুক্তি কতখানি, বা আপনি কোনটাকে যুক্তিসঙ্গত বলে মনে করেন? থ্যাংক ইউ। ফারিন বুশরা যেটা বললেন আমি সেটা কমপ্লিটলি যে ডিসএগ্রি করি তা না। আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে বাধা নিষেধ থাকাটা জরুরি আমি মনে করি, টু দি এক্সটেন্ট দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। এখন এই ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের এক্সটেন্টে আসলে কতটুকু হবে এটা আবার ডিপেন্ড করে যে কোন জায়গায় কিভাবে বলা আছে। আমরা যদি একদম স্ট্যান্ডার্ড যেটা ধরে নেই ইন্টারন্যাশনাল ল বা আদার্স, আমাদের ইনফ্যাক্ট আমাদের কনস্টিটিউশনকে যদি আমরা ইন্টারপ্রেট করি, একটা সবগুলো রাইটকে আসলে একদম আমরা অ্যাবসলিউট কোনো ধরনের রাইট আমার মনে হয় না যে দেওয়া উচিত, সেই ক্ষেত্রে প্রবলেম্যাটিক হয়ে যায়। টু মাচ ফ্রিডম ইজ প্রবলেম্যাটিক আমার পার্সোনালি মনে হয়। তো আমার মনে হয় যে বাধা নিষেধ থাকাটা, রেস্ট্রিকশন থাকাটা, রিজনেবল রেস্ট্রিকশন থাকাটা জরুরি। তবে সেই ক্ষেত্রে যেটা মেনটেন করতে হবে, যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করবে এবং যে রেস্ট্রিকশনটা পাবে বোথ পার্টিস, আমার মনে হয় যে মেনটেন করা উচিত যে আমরা রেস্ট্রিকশনের ক্ষেত্রে যে তিনটা মাপকাঠি যেটাকে আমরা বিবেচনা করি যে এটা লিগাল কিনা, লেজিটিমেট কিনা, বা এই যে রেস্ট্রিকশনটা দিচ্ছি সেটা আসলে প্রপোর্শনেট হচ্ছে কিনা, এই তিনটা জিনিসকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমার মনে হয় there should be a restriction, not only for the sake of the state but also for the sake of the citizens. তো আমার মনে হয় যে এটা রেস্ট্রিকশনটা এরকম ভাবে দেওয়া উচিত। ধন্যবাদ। যখন আমরা বাক স্বাধীনতার কথা বলছি, সাধারণত বাক স্বাধীনতার কথা তখনই উঠে আসে যখন আমরা বিতর্কিত কোনো কিছু নিয়ে কথা বলি, এবং আমার যে পরের প্রশ্ন সেটা নিয়ে বাংলাদেশে যথেষ্ট বিতর্ক হয়েছে বিভিন্ন সময়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা দেখেছি। সেই জায়গাটাতে আমি চলে যাব যে তারাজিকেই আমি জিজ্ঞেস করব যে বাংলাদেশের সংবিধান কি প্রধানমন্ত্রী শাসিত সাংবিধানিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে? এবং আমি জানি না আপনার উত্তর হ্যাঁ বা না হবে, কি হবে, যেটাই হোক সেই ব্যাপারে আপনার যুক্তি এবং আপনার চিন্তা ভাবনা আমরা শুনতে চাই। আচ্ছা, আমি প্রথমে হ্যাঁ নাতে যাওয়ার আগে আমি একটু বলে নেই যে আসলে আমার নলেজ কতটুকু এই ব্যাপারে, বা আমি আসলে কি জানি। আমরা জানি যে 1971-এ 10ই এপ্রিল প্রথম বাংলাদেশের একটা সরকার গঠন করা হয়, যেটা রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। এরপরে যেটা হয় যে বঙ্গবন্ধু কারামুক্তির পরে 10ই জানুয়ারি 1972 সালে উনি বাংলাদেশে আসার পরে উনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং সভাপতি সেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। পরবর্তীতে সংবিধান নানা ধরনের অ্যামেন্ডমেন্ট চড়াই উতরাইয়ের পরে যেটা লাস্ট পর্যন্ত বা আলটিমেটলি যেটাকে অ্যাডহিয়ার করা হয় সেটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু, এবং মন্ত্রী পরিষদ বলতে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে ক্যাবিনেটকে, এবং সেটাকে আমরা এই ক্যাবিনেটটাই হবে হচ্ছে শাসন বিভাগের প্রধান জায়গা। আর সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা থাকবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন, এবং প্রধানমন্ত্রী তার কাজের সুবিধার্থে মন্ত্রীদেরকে নিয়োগ দিবেন এবং মন্ত্রীদেরকে মন্ত্রণালয়গুলোকে পর্যালোচনা করবে বা পরিচালনা করবে। তিনি আবার এটা হচ্ছে এন্টায়ারলি নির্বাহী বিভাগের কার্যক্রমের মধ্যে পড়বে, এবং নির্বাহী বিভাগ রাষ্ট্রের কাছে তার কাজকর্মের জন্য বা তার দায় দায়িত্বের জন্য রেসপন্সিবল থাকবে, অর্থাৎ দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। রাষ্ট্রপতিও থাকবে এখানে, কিন্তু রাষ্ট্রপতি এখানে কোনো পার্টিকুলার কোনো ভূমিকা পালন করবে না বা মৌলিক কোনো ভূমিকা পালন করবে না। রাষ্ট্রপতির যে দায়িত্বগুলো থাকবে সেগুলো সরকারের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নামে পরিচালনা করবে।
কিন্তু আমরা সবসময় জিনিসটা এরকম ছিল না। আমরা জানি যে 1975-এ যখন বঙ্গবন্ধু অ্যাসাসিনেশন হয়, তারপরে তখনকার যে সরকার যারা ছিলেন বা তখনকার ক্ষমতায় যারা ছিলেন, তারা এই ব্যাপারটাকে অন্যভাবে নিয়ে তারা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার ইন্ট্রোডিউস করে, এবং তখন হচ্ছে আপনার 91 পর্যন্ত সেটা চলতে থাকে। এবং আমরা জানি যে লাস্ট 1991-এ 12th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার সেই প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা ফেরত আনা হয়। আর এখন যদি আমরা এখন বর্তমান সময়ের এখন পর্যন্ত যেটা কারেন্টলি এক্সিস্টেন্ট সেটা যদি খেয়াল করি, তাহলে আমার পার্সোনালি তো মনেই হয় যে প্রধানমন্ত্রী শাসিত সাংবিধানিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রী সংবিধানের সংসদের কেন্দ্রবিন্দু হিসেবে আছেন এবং নির্বাহী প্রধান হিসেবে আছেন, এবং তার মন্ত্রণালয়গুলোকে তিনি এভাবে পরিচালনা করছেন। এক্ষেত্রে আপনার মতামত প্রতিষ্ঠার বেলায় আমার আরেকটা আসলে ছোট্ট সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে। সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী শাসন করছেন এবং নির্বাহী বিভাগের প্রধান, কিন্তু আমরা আসলে আমার প্রশ্ন আমি যেই টার্মটা ব্যবহার করেছি যে একনায়কতন্ত্র রয়েছে, এবং আমরা যেটা জানি যে একনায়কতন্ত্র আর সাংবিধানিক একনায়কতন্ত্র এই দুটা একও হতে পারে, আলাদাও হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা আসলে কি, যে বাংলাদেশের সংবিধান কি আসলে এটা প্রতিষ্ঠা করার জন্যই সমর্থন দেয়? বাংলাদেশের সংবিধান আসলে কি বলে? আমার মনে হয় না যে আমি এটা নিয়ে খুব বিস্তীর্ণ আলোচনা করতে পারবো, বিকজ একনায়কতন্ত্র সাংবিধানিক ভাবে যেটা আর যেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সেটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। তবে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু স্টাডি করতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আছে, তবে আমার জানার মধ্যে কমতি থাকতে পারে, সেটা হয়তো আমি পরে যে করতে পারবো। ধন্যবাদ তারাজি, চমৎকার আলোচনা করেছেন যথার্থই। আমি এখন ফারিন বুশের কাছে চলে যাব। সংবিধান পড়তে গেলেই সেপারেশন অফ পাওয়ার পড়তে হয়, তো সেই জায়গাটা আসলে যদি আমরা নির্বাহী বিভাগ নিয়ে কথা বলি তাহলে এখন বিচার বিভাগ নিয়েও কথা বলা উচিত। কাজেই আমার পরের প্রশ্ন বুশের কাছে বিচার বিভাগ সংক্রান্ত, যে আমাদের সংবিধানে যে ক্ষমতার পৃথকীকরণ নিয়ে এত লেখাপড়া করি বা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে এত কথা হয়, এটা কেন প্রয়োজন? এবং বিশেষ করে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, মামলা মোকদ্দমা সবই হয়েছে, সেই ব্যাপারেও আমি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ ম্যাডাম। আসলে কোশ্চেনটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। আসলে আমি প্রথমেই বলতে চাই যে একটা মানুষের বিচার, একটা মানুষকে বিচার করব, এটা আসলে সো টাফ। একটা মানে আমরা যদি একটা পার্সপেক্টিভ থেকে দেখতে চাই যে একটা মানুষকে বিচার করবো, এটা সো টাফ। আর সেখানে তো প্রতিদিনই আমরা হাজার হাজার মামলা দায়ের হয়। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের সংবিধানের মানে যে পৃথককরণ যে প্রক্রিয়াটা, বিচার বিভাগকে স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। কারণ একটা দেশের বিচার বিভাগকে আমরা যদি একটা ছোট্ট একটা বক্সের মধ্যে আটকে রাখি, তো এটা কখনোই সে তার প্রতিফলন আমাদের সামনে আনতে পারবে না। তো আমি মনে করি এটাকে সবসময় মুক্ত করে দেওয়া উচিত। যেমন এখন অনেকটা হয়েছে আগের থেকে, যেমন 2007 সালের পরে এটা তো পৃথক করে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র যাদের ব্যাকগ্রাউন্ড ল তারাই কেবল বিচারকের জন্য আবেদন করতে পারবে, এবং তারাই কেবল ক্যাপাবল বিচার বিভাগে আসার জন্য। তো না হয়তো আমরা যদি এর আগে দেখতে আগে একটু পেছনের দিকে যাই, তো তখন এমনও হয়েছে যে 36 লাখ মামলার জট বেঁধে গেছে। তো এটা তো আসলে কারোর কাম্য না। মানুষ তো বিচার পাওয়ার জন্য বিচার পাওয়ার জন্য অধিক আগ্রহে বসে থাকে। হয়তো তার মধ্যে পজিটিভ নেগেটিভ সবগুলা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, সে একটা সঠিক সুষ্ঠু বিচার চাই। এবং এই বিচারটার উপর ভিত্তি করে একটা মানুষের ধরেন বেঁচে থাকাটা নির্ভর করে, যে না সে সব থেকে একটা কষ্টের বিষয় যে একটা মানুষ বিচারের জন্য অপেক্ষা করতেছে। যেমন কন্ডেম সেলের কথায় আমরা আসি, তো 4 দেওয়ালের একটা ঘরের মধ্যে সেখানে একটা মানুষকে রেখে শারীরিক মানসিক ভাবে
টর্চারটা তার উপর করা হয়, সে প্রতিটা প্রহর গুনতে থাকে যে না কবে তার বিচারটা হবে। হয়তো সে সেখানে একসময় মৃত্যুবরণ করে বিচারের অভাবে, বিচারের জন্য অপেক্ষা করতে করতে একটা সময় সে সেখানেই মৃত্যুবরণ করে। হয়তো তার বিচারটা সামনে আসে না, তার বিচারের যে প্রক্রিয়াটা সামনে আসে না। তো আমি মনে করি অবশ্যই তার একটা পাওয়ার, বিচার বিভাগের যে একটা পাওয়ার, সেটা অবশ্যই সেপারেট করে দেওয়া উচিত এবং তাকে মুক্ত করে দেওয়া উচিত যে না সে বিচার করতে পারবে। এবং আমাদের আমাদের সব মানে পরিশেষে বলবো যে বিচার যদি একটা দেশের বিচার ব্যবস্থাকে যদি আমরা মুক্ত করে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটা সব থেকে ভালো হবে দেশের জন্য, মানুষের জন্য। ভুল করার প্রবণতাটা কমে যাবে। আমি আরেকটু ছোট্ট কথা বলতে চাই যে এখানে আমরা যদি আমাদের আসলে ব্রাজিলের, আমি মাঝে একটা নিউজ পড়ছি যে ব্রাজিলে আপনার একটা বই পড়লে সে আসামির 4 দিনের সাজা মওকুফ হয় এবং সে পরবর্তীতে যদি আরেকটা বই পড়ে তাহলে তার আরো 4 দিনের সাজা মওকুফ হয়। তো আমরা যদি এমন কোনো প্রক্রিয়ার মাধ্যমেও আনতে চাই আমাদের বিচার ব্যবস্থাকে, তাহলে আমার মনে হয় যে মামলার যে জট এগুলো আস্তে আস্তে কমে যাবে। কারণ তার সাজার পরিমাণটা যখন কমে আসবে তখন বিচারটাও দ্রুত বিচারকও তখন দ্রুত বিচারের আওতায় আনতে পারবে। আর একটা বিচারকের পক্ষে একদিনে অনেকগুলো মামলা দেখাটাও আসলে সম্ভব হয়ে ওঠে না, বিচার করাটা সম্ভব হয়ে ওঠে না। তো কিছু কিছু পরিবর্তন এবং মানে সামনের দিকে যাওয়ার জন্য আমি মনে করি যে অবশ্যই এটা একটা পাওয়ারফুল দিক। আচ্ছা, আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। আপনার প্রতি আমার ধরে নেন যে আমি মেহেরবা মিস না, ধরে নেন আমি আপনাকে হোস্ট করছি না, সাধারণ দর্শক হিসেবে আমি আপনার কাছে জানতে চাই আপনি এই মুহূর্তে কি মনে করেন বাংলাদেশের বিচার বিভাগ কি পূর্ণভাবে স্বাধীন? বাংলাদেশের বিচার বিভাগ কি তার স্বাধীনতা চর্চা করতে সক্ষম এই মুহূর্তে? আচ্ছা, আমি যদি বলি যে হ্যাঁ, আবার যদি বলি না, তো আসলে কি একটা আচ্ছা, একটা মানে একটা আপনি ঘটনা, একটা না একটা জি বলুন ঘটনা বলুন। যদি, হ্যাঁ, যদি একটা ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটতেছে, কেন এখন ঘটনাটা এক পক্ষ যে শুধুমাত্র লাভবান হচ্ছে আর এক পক্ষ লাভবান হচ্ছে না এমনটাও কিন্তু না। দুই পক্ষরে কিন্তু কোনো না কোনো দিক থেকে লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা ঘটনাকে আমরা যদি সামনে নিয়ে যদি এই 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 কনসেপ্ট থেকে যদি সামনের দিকে এগোতে চাই, তো আমি মনে করি যে মানুষ তো সে তো বিচার করতেছে, চেষ্টা করতেছে, তবে আমাদেরকে আমি ওই যে বললাম ব্রাজিলের যে কথাটা আমি আপনাকে বললাম যে এটাকে কিছু আনা উচিত, সংশোধনীয় আনা উচিত এবং সেটা একদিনে হবে না। যেমন আমাদের স্বাধীনতার কিন্তু আমরা 50 বছরে পদার্পণ করছি। তো আমরা যে বাইরের দেশের দিকে তাকাই, যেমন আমেরিকা, এটা অনেক আগে তাদের স্বাধীনতা তারা লাভ করছে। তাদের হচ্ছে যে সামনের দিকে এগোনোর যে প্রবণতা, তার যে ডিজিটালাইজেশন বলেন, তারা হচ্ছে তাদের মধ্যে যে স্মার্টনেস বা সবকিছুই আস্তে আস্তে আসতেছে, তারা ডেভেলপ করতেছে অনেক দ্রুত। কিন্তু আমাদের স্বাধীনতার পরে একটা ভঙ্গুর দেশকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সামনের দিকে যাওয়া এবং সব দিকে, শুধুমাত্র যে বিচার ব্যবস্থা এটা না, সব ক্ষেত্রেই আমার মনে হয় যে আস্তে আস্তে সেটা ডেভেলপ করবে। এখন হয়তো করতেছে না যে কোনো কারণেই, সবকিছু আসলে ডেভেলপ করবে, কিন্তু সেটা সময়ের প্রয়োজন, সময়ের সাথে সাথে এবং আমাদের চাহিদা অনুযায়ী সামনে যাবে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি তারাজির কাছেও আসলে এই প্রশ্নটা করতে চাই। এটা আসলে আমার যতটা না আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রশ্ন, তার চেয়ে একজন দর্শক হিসেবে আমার আপনাদের প্রতি ব্যক্তিগত প্রশ্ন যে বর্তমানে নির্বাহী বিভাগ এবং আমাদের দেশের অন্যান্য আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে, এবং আমি সহজ কথায় যেটা বলবো যে বাংলাদেশের আমরা আইনের শিক্ষার্থীরা যেটার সাথে পরিচিত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখলে আপনাদের কি মনে হয়? তারাজির কাছে আমি জানতে চাই যে বাংলাদেশের বিচার বিভাগ যেই কারণে স্বাধীন হলো, এত কাঠখড় পুড়িয়ে, সেই স্বাধীনতাটা কি আসলে চর্চা করতে পারছে? আচ্ছা, প্রথমেই আমি সেপারেশন অফ পাওয়ার বা তিনটা ব্রাঞ্চকে আলাদা করার যে কনসেপ্টটা, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি একটু সেটা শেয়ার করতে চাই। অবভিয়াসলি পারিনা আপু যেটা বলেছে সেটাও আমি এগ্রি করি, বাট আমি আমার স্ট্যান্ডটা একটু ক্লিয়ার করতে চাই। গভর্নমেন্টের তিনটা ব্রাঞ্চ থাকে, আমরা সবাই জানি। সেপারেশন অফ পাওয়ারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই তারাজি, অধিকার বলেই করছি। গভর্নমেন্টের তিনটা
ইয়ে থাকে না তারা, যে এটা হবে স্টেটের। আই এম সো সরি। স্টেটের যে 3টা ব্রাঞ্চ থাকে, সেই 3টা ব্রাঞ্চের কোনো একটা ব্রাঞ্চের মধ্যেই যেন পুরোটা পাওয়ার যেন কনসেন্ট্রেট না করে, সেই কারণে আসলে সেপারেশন অফ পাওয়ারটাকে এই থিওরিটা আসলে এক্সিস্ট করে। আমরা জানি যে লেজিসলেটিভের কাজ আইন প্রণয়ন করা, এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেই আইন অনুযায়ী পলিসি প্রণয়ন করা, সেই পলিসিটা প্রপারলি হচ্ছে কিনা, এবং জুডিশিয়ারির কাজ হচ্ছে সেই পলিসিটাকে ইন্টারপ্রেট করা বা সেই আইনটাকে ইন্টারপ্রেট করা। আবার সেপারেশন অফ পাওয়ারের যে 3টা ফিচার বা যে 3টা রিজনের কারণে সেপারেশন অফ পাওয়ার অ্যাডপ্ট করা হয়, তার মধ্যে যেটা হচ্ছে যে এটা গাইডিং প্রিন্সিপালস প্রোভাইড করে, এটা প্রোটেকশন অফ লিবার্টি, অর্থাৎ একটা ব্রাঞ্চ যেন আরেকটা ব্রাঞ্চকে কোনোভাবে ওভারল্যাপ না করে বা অনধিকার চর্চা না করে বা ওভার পাওয়ার না করে, এবং হচ্ছে একটা গভর্নমেন্টকে বা একটা স্টেট সিস্টেমকে আমরা যেটাই বলি এফিসিয়েন্সি প্রদান করে, অর্থাৎ একটা রিলায়েবিলিটি প্রদান করে বা একটা ব্যালেন্স ক্রিয়েট করে। এখন সেপারেশন অফ পাওয়ার 2 ধরনের হয়, একটা স্ট্রিক্ট একটা নন স্ট্রিক্ট। আমাদের অবভিয়াসলি নন স্ট্রিক্ট, বিকজ আমরা স্ট্রিক্ট এখন পর্যন্ত আমার মনে হয় না যে যাওয়া উচিত, বা যে সেটা আলাদা যে কোনো স্টেট সিস্টেম গুলো আছে তাদের ক্ষেত্রে। আমরা জানি যে আমাদের দেশে যখনই কোনো কাজ হয়, সেটা নির্বাহী বিভাগের হোক বা এক্সিকিউটিভেরই হোক বা জুডিশিয়ারি হোক, কোনো না কোনো কারণে তারা কোনো না কোনো ক্ষেত্রে একটা রিজনেবল ওয়ে পর্যন্ত বা একটা রিজনেবল এক্সটেন্ট পর্যন্ত ওভারল্যাপ করে, কিন্তু সেটা আসলে কতটুকু হওয়া উচিত। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় যে এখন এই মুহূর্তে যে সিচুয়েশন বাংলাদেশে বা এখন ওভারঅল আপনার কি মনে হয় যে সেপারেশন অফ পাওয়ার এনশিওর হচ্ছে, আমার পার্সোনালি মনে হয় যে না, হচ্ছে না। দেয়ার ইজ সাম ইস্যুস, যেটা হয়তো অন্য কোনো ডিসকোর্স বা পলিটিক্যাল ডিসকোর্স, বাট সেপারেশন অফ পাওয়ার যে মূল নীতি, দ্য থিওরিটিক্যালি যেটা আমরা আন্ডারস্ট্যান্ড করি, সেটা এখন পর্যন্ত বলবৎ হচ্ছে না বা বাংলাদেশে প্রপারলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে না বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের তরুণদের কাছ থেকে আমরা আমাদের সংবিধান এবং রাষ্ট্র সম্পর্কিত যে ধারণাগুলো পাচ্ছি, আমি আমার দর্শকরা কিভাবে নিচ্ছেন তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই চিন্তা ভাবনা বা এই আদর্শের উপর ভিত্তি করেই কিন্তু আগামীর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এটা হয়তো বা মনে হচ্ছে যে আমরা তো এখানে 3জন কথা বলছি যার যার বাসায় বসে, আমরা এমন কি করছি, কিন্তু আমরা এমন কি করছি সেটা আসলে আগামীর বাংলাদেশ বলে দিবে যে এখানে বসে আমরা কি নিয়ে আলোচনা করছি, আমরা কিভাবে আমাদের চিন্তাধারাকে আরো বেশি শানিত করছি। তারাজের কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আমাদের বাংলাদেশের যে 72 সংবিধান যে ছিল, সেখানে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন এবং এমার্জেন্সি প্রভিশনটা ছিল না, এবং আমরা যেটা জানি যে ডিটেনটিভ প্রিভেনশন বা নিবর্তনমূলক আদেশ যেটা, আটকাদেশ যেটা, এবং জরুরি অবস্থার বিধান যেটা, এগুলো পরে এসেছে, এবং এইগুলো কিন্তু এমনি আসেনি। আমরা জানি যে সংবিধান সংশোধন হয়, আমাদের সংশোধন হয়ে নতুন আমাদের নতুন পুরাতন অনেক কিছু পরিবর্তন হয়, কিছু জিনিস হয়তো বা আমরা সরিয়ে দিই, কিছু জিনিস হয়তো বা আমরা যোগ করি। তো এভাবেই আসলে আমাদের এই দুটো কনসেপ্ট এসেছে আমাদের সংবিধানে। আমি জানতে চাই যে এই যে সংশোধনের মাধ্যমে এই দুটো ধারণা আমাদের সংবিধানে যুক্ত হলো, এই সংশোধনীকে তারা যে কিভাবে মূল্যায়ন করছেন? থ্যাংক ইউ ম্যাম। আপনি রাইটলি বলেছেন যে যখন 1972 আমাদের কনস্টিটিউশনটাকে প্রাইমারিলি ইনাক্ট করা হয়, বা একদম ইনিশিয়ালি যখন আমাদের প্রথম সংবিধানের কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট ছাড়া যে কনস্টিটিউশনটা ছিল, সেখানে প্রিভেন্টিভ ডিটেনশনও ছিল না, আবার এমার্জেন্সি প্রভিশনসও ছিল না। পরবর্তীতে 1973-তে যেটা করা হয়, যে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 26 and 33-কে অ্যামেন্ড করে প্রিভেন্টিভ ডিটেনশনটাকে ঢুকানো হয়, প্লাস আরেকটা পার্ট আলাদা করে অ্যাড করা হয়, পার্ট 9A, যেখানে এমার্জেন্সি সিচুয়েশনে সরকার আসলে চাইলে বা রাষ্ট্র চাইলে ফান্ডামেন্টাল রাইটস গুলোকে সাসপেন্ড করতে পারবে, এরকম একটা প্রভিশন দেওয়া হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 1973-তে যখন এই প্রিভেন্টিভ ডিটেনশনটাকে অ্যাড করা হয়, তখন আরো যে বিভিন্ন পাকিস্তান আমলে বা তারও আগে ব্রিটিশ শাসন আমলের সময় আমাদের যে কিছু আইন ছিল, যেগুলোকে আমরা হয়তো পরে অ্যাডপ্ট করেছি বা রিপিল করেছি বা বাদ দিয়েছি, তার মধ্যে এমন 2টা আইন ছিল। একটা ছিল হচ্ছে ইস্ট পাকিস্তান পাবলিক সেফটি অর্ডিন্যান্স 1952, আর আরেকটা আইন ছিল সেটা হচ্ছে বাংলাদেশ স্কেডিউলড অফেন্সেস স্পেশাল ট্রিবিউনাল 1973, ওটা একটা অর্ডার। এই দুইটাকে তখন আবার রিটেইন করা হয় আলাদা করে, শুধুমাত্র কিছু কিছু স্পেসিফিক ফিগারকে কাস্টাডিতে নেওয়ার জন্য বা ডিটেইন করার জন্য। তখন যে ব্যাপারটা ছিল 1973-তে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা একটা ডেভাস্টেটিং বড় একটা টাইম জুড়ে আমরা লিবারেশনের জন্য স্ট্রাগল করে শেষ পর্যন্ত আমরা লিবারেশনটা পাই। তো তখন যেটা হয় যে সরকার দেশের অবকাঠামো প্রণয়নের জন্য বা দেশটাকে পরিচালনা করার জন্য বা ফিউচারে বাংলাদেশ কেমন হবে সেই প্রপার একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানোর জন্য হয়তো সেই সময় এই আইনটাকে রিটেইন করে বা প্রিভেন্টিভ ডিটেনশনটাকে অ্যাড করে। কিন্তু এখনকার সময়ে 2022 যেটা সংবিধানের 50 বছর পরে এসে যদি আমরা দেখি
যে আসলে প্রিভেন্টিভ ডিটেনশন কতটুকু কনস্টিটিউশনালি আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল। নর্মালি আমরা জানি যে প্রিভেন্টিভ ডিটেনশন বলতে আমরা কি বুঝি, যে চার্জ ছাড়াই বা ট্রায়াল ছাড়াই একজন মানুষকে শুধুমাত্র সন্দেহের জেরেই আপনার হচ্ছে ডিটেইন করা যাবে। এটা আসলে হিউম্যান রাইটস এর সাথে কতটুকু প্যারালালি যায় বা হিউম্যান রাইটস এ কতটুকু অ্যাকসেপ্টেবল সেটা নিয়ে একটা কোয়েশ্চেন। আর ইমার্জেন্সি প্রভিশন, যেটা ইমার্জেন্সি প্রভিশন অ্যাড করার পিছনের যেই কারণটা ছিল, সেটা তখনকার সময় সিচুয়েশনে যেটাই হোক, এখনকার সময় আমার মনে হয় যে এমার্জেন্সি প্রভিশন থাকার কারণে যে ফান্ডামেন্টাল রাইট গুলোকে টেম্পোরারি সাসপেন্ড করা যায়, এটা ওই যে যখন আমরা ফারিন বুশরার একটা কোয়েশ্চেন অ্যান্সারে ডিসকাস করলাম যে আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা ফান্ডামেন্টাল রাইটস গুলোকে আমরা রিজনেবলি কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিক্ট করতে পারি, এটা আসলে করা উচিত কিনা বা টু হোয়াট এক্সটেন্ট করা উচিত। আমার মনে হয় যে এমার্জেন্সি প্রভিশনের ক্ষেত্রে আমরা সেই স্ট্যান্ডার্ডটা যদি ফলো করি, যে এমার্জেন্সি প্রভিশন আসলে এমার্জেন্সি সিচুয়েশনে কোনটাকে আমরা এমার্জেন্সি সিচুয়েশন বলবো আর কোনটাকে আমরা এমার্জেন্সি সিচুয়েশন বলবো না, আবার এমার্জেন্সি সিচুয়েশন হলেও সেখানে কোন কোন ফান্ডামেন্টাল রাইট গুলোকে আমরা চাইলেই সাসপেন্ড করতে পারি, আবার কোনটাকে করতে পারি না, করলেও সেটাকে কোন এক্সটেন্টে করতে পারি, সেটা লিগালিটি, লেজিটিমেসি এবং প্রপোর্শনালিটি আদৌ জনগণের স্বার্থের সাথে যাচ্ছে কিনা, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এখনকার 2022 বা 50 বছর পরে সংবিধানে প্রিভেন্টিভ ডিটেনশনটাকে আমার মনে হয় না যে এটা খুব একটা অ্যাকসেপ্টেবল, গিভেন দ্যাট আমাদের কনস্টিটিউশন আমাদেরকে আরো বেশ কিছু রাইটস দেয়, যে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেগুলো আসলে প্রিভেন্টিভ ডিটেনশনের এগেনস্টে যায়। কারণ একজন মানুষের ফেয়ার ট্রায়ালের অধিকার আছে, একজন মানুষের তার অ্যারেস্ট করার আগে তার বেশ কিছু প্রসিডিওরের ব্যাপার স্যাপার আছে। সুতরাং শুধুমাত্র সন্দেহের জেরে একজন মানুষকে ডিটেইন করা হবে কিনা আমার মনে হয় যে এটা এখনো কোয়েশ্চেনেবল আমাদের এখন এই সময় এসে। আর এমার্জেন্সি প্রভিশনতে যেটা বললাম, যদি মেইনটেইন করতে পারা যায় যে টু হোয়াট এক্সটেন্ট ফান্ডামেন্টাল রাইট গুলো আসলে সাসপেন্ড করা হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এমার্জেন্সি প্রভিশন থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ তারাজি। আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা একটু কম করি, এবং আমি আমার শিক্ষকতার বেলায় যেটা দেখেছি যে এই সংশোধনীগুলো নিয়ে সাধারণত আমরা কথা খুব একটা বলি না, ক্লাসরুমেও বলা হয় না বা অন্যান্য ক্ষেত্রেও খুব কম বলা হয়। যাই হোক, আমরা আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আরো অনেক আলোচনা যেগুলো করার কথা ছিল আগাতে পারছি না, কারণ আমরা আসলে ঠিক আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের প্রতি যত মানে প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকদেরও প্রশ্ন থাকে। তো আমি যেটা করব যে আমাদের প্রশ্নগুলো তো রয়েছেই, এবং আমি এই মুহূর্তে আসলে আপনাদেরকে অনুরোধ করব যে একটু সংক্ষেপে আমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো যেন দেন, যেন আমাদের দর্শকদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমি চলে যাব ফারিন বুশরার কাছে। আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সংবিধান নিয়ে যে আপনি লেখাপড়া করছেন এবং এগুলো নিয়ে যে আমরা আলোচনা করছি, সংবিধানের 3টি ইতিবাচক এবং নেতিবাচক দিক আপনি যদি তুলে ধরেন আমাদের জন্য। বুশরা কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি ধারণা করছি যে বুশরার টেকনিক্যাল কোনো একটা ইস্যুর কারণে উনি এই মুহূর্তে ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। এবং মজার কথা হচ্ছে, আমরা লাইভটা শুরু করার আগে বলছিলাম যে এটা খুব স্বাভাবিক যে একটা লাইভে বসলে এরকম হয়েই যাবে, যদিও আমরা এটা আশা করি না, কিন্তু আসলে এই বিশেষ করে কোভিড এর পর থেকে আমরা আসলে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে এবং অনলাইনে সব মিটিং করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এবং এখন আমাদের আসলে খুব একটা খারাপও লাগে না, আমরা ধরে নিয়েছি এটা আমাদের স্বাভাবিক কার্যক্রমের অংশ। তো সে কারণে যেহেতু আলোচনা চালিয়ে যাব, আমি তারাজির কাছে চলে যাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে সংবিধান প্রণয়ন এবং সংশোধনী সম্পর্কিত আমাদের কিন্তু বেশ কিছু ব্যাপার স্যাপার রয়েছে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশের সংবিধানের সংশোধনের একটি পদ্ধতি আছে যে 2/3 মেজরিটি দরকার হয়, 3/2 মেজরিটি দরকার হয়। মেজরিটি যদি কমপ্লাই করেন শুধুমাত্র সেক্ষেত্রেই সংবিধান সংশোধনের প্রস্তাবনা পাশ হবে, অথচ মানে আদারওয়াইজ হবে না। এবং বিভিন্ন দেশে এটা কিন্তু বিভিন্ন রকম হয়, যেমন কোনো কোনো দেশে 3/4 আছে, কোনো কোনো দেশে হয়তো বা আমাদের যে প্রসেসটা সেটার উল্টো প্রসেস আছে। এরকম আমরা নানা ধরনের সংশোধনী পদ্ধতি দেখতে পাই। তারপরও আমি আপনার কাছ থেকে জানতে চাই এই সংবিধান প্রণয়ন এবং সংশোধনী পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা, এবং আমি আসলে জানতে চাই যে এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটিকে আপনি আদর্শ বলে মনে করেন। থ্যাংক ইউ ম্যাম। সংবিধান, আপনি যেরকম বললেন যে সংবিধান প্রণয়ন এবং সংশোধনের বেশ কিছু পদ্ধতি রয়েছে, এবং তার মধ্যে আমি আমার প্রথম প্রশ্নের উত্তরে যেরকম বলেছিলাম যে প্রফেসর গেটলের 4টা মেথডের কথা আমি জানি, যে চারটা ওয়েতে আসলে বা 4টা মেথডকে ফলো করে আসলে সংবিধানকে প্রণয়ন করা যায়।
আমি যদি ব্রিফলি একটু 4টা মেথডকে আলোচনা করি, যেটা ফার্স্ট হচ্ছে, যেটাকে বাংলায় আমরা বলি অনুমোদন, অর্থাৎ স্টেটের যে কনসেপ্ট যখন এমার্জ করে তখন আসলে মানুষের মধ্যে মানবাধিকার সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, বা ডেমোক্রেসির ধারণা তারও ছিল না। এরকম তখন যেটা হতো যে আসলে স্বৈরাচারী শাসন ব্যবস্থাটাই থাকতো, বা যার হাতে ক্ষমতা সেই আসলে দেশটাকে পরিচালনা করতো, এরকম একটা সিচুয়েশন ছিল। তো তখন আসলে যেটা হতো যে আস্তে আস্তে যখন মানুষ স্টেটের ধারণাটা আস্তে আস্তে পায় এবং আস্তে আস্তে বুঝতে পারে যে না, স্টেট বলতে আসলে মানুষকেই বোঝানো হয়, এবং ডেমোক্রেটিক আইডিয়াটা তাদের মধ্যে ঢুকতে থাকে, প্লাস মানবাধিকার সম্পর্কেও তারা সচেতন হওয়া স্টার্ট করে, তখন হয় যেটা যে আস্তে আস্তে ওই স্বৈরাচারী যে যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা একটা ভয়ের মধ্যে চলে আসে যে হয়তো বিপ্লব শুরু হবে, বা হয়তো জনগণ ব্যাপারগুলোকে অন্যভাবে নিবে, বা হয়তো জনগণ তাদেরকে ক্ষমতা থেকে অপসারণ করার একটা চিন্তা ভাবনা করতে পারে। সেই সময় তারা ওই ফিয়ারটাকে অ্যাভয়েড করার জন্য, বা ওরকম একটা সিচুয়েশন বা ওরকম একটা রেবেলিয়নকে অ্যাভয়েড করার জন্য যেটা করলো সেটা হচ্ছে যে সরকার নিজে থেকেই, বা শাসন স্বৈরাচারী বলি বা যেটাই বলি, সরকার যারা শাসন ব্যবস্থা যারা ছিলেন তারা নিজে থেকে একটা বিধিবদ্ধ একটা কিছু একটা লিখিত আকারে তাদেরকে জনগণকে দিয়ে বললেন যে আপনাদের যে অধিকার আছে সেগুলোকে আমরা এখন প্রোটেকশন দিব, বা আপনাদেরকে এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে এই প্রোটেকশন, রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রোটেকশন, এরকম ভাবে নিজেদের থেকেই তারা আস্তে আস্তে জনগণকে আসলে একটা সংবিধান আকার, বা সেটাকে হয়তো তখন সংবিধান বলা হতো কিনা, বাট এরকম একটা তারা নিজেদের কাছ থেকে এক ধরনের অনুলিপি দেওয়া স্টার্ট করে, সেটা এক ধরনের। সেকেন্ড যে ওয়েটা যেটা আমরা অ্যাডপ্ট করেছি, যে গণপরিষদের মাধ্যমে সবার চিন্তা ভাবনাকে নিয়ে, সবার প্রপোজাল, সবার কোয়েশ্চেন অ্যান্সার অ্যাড্রেস করে তারপরে একটা সংবিধানের প্রিভিশন গুলোকে ফাইনালাইজ করা এবং তারপরে সংবিধানটাকে এনাক্ট করা, সেটা একটা। থার্ড যেটা, সেটা হচ্ছে ক্রমবিবর্তন, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা যখন আস্তে আস্তে হস্তান্তরিত হয় এবং মানুষ যখন বুঝতে পারে যে আসলে প্রতিনিধির ক্ষমতাটাই হচ্ছে প্রতিনিধির ক্ষমতায় আসলে জনগণের প্রতিনিধিত্বের আসনে দেওয়াটাই আসলে জনগণের হাতেই নির্ভর করে, সেই সময় যে তারা যে রাজনৈতিক প্রিন্সিপাল গুলোকে ফলো করে, সেই প্রিন্সিপাল গুলোই আসলে একটা দেশের সংবিধান হিসেবে আকৃতি ধারণ করে, যেটা আমরা দেখতে পারি ইউকে কনস্টিটিউশন, যেটা আনরিটেন অবস্থা থাকে, বাট রাজনৈতিক যে প্রিন্সিপাল গুলোকে তারা ফলো করে আসে সেটাকেই তারা আসলে এক ধরনের কনস্টিটিউশনের রূপে দেখে। আর লাস্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে বিপ্লব। নাম শুনেই বোঝা যাচ্ছে যে যারা রিবেলিয়াস কোন একটা সিচুয়েশন থেকে আসলে এমার্জ করে, যখন কোন একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যখন একটা কমিউনিটি সোচ্চার হয়, তখন আস্তে আস্তে তারা নিজেদের একটা কনস্টিটিউশন বা নিজেদের একটা প্রিন্সিপাল গাইডলাইন কিছু একটা তৈরি করে, তারপর সেটাকে ফলো করতে থাকে, এবং যখন স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো হয় তখন দেখা যায় যে তারা ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ওই সংবিধানটাকে তারা ফলো করে না, তারা যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর আবার নতুন করে সংবিধান বানায়। যেরকম আমরা দেখেছি হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে, যে পাকিস্তানের যখন স্টেট আলাদা করে সভরেন্টি গেইন করে তখন তারা আবার নতুন করে ওই স্বৈরাচারীর ওই বিপ্লবী কনস্টিটিউশনটাকে বাদ দিয়ে নতুন করে কনস্টিটিউশন অ্যাডপ্ট করে। তো আমার কাছে মনে হয় যে যদি জিজ্ঞেস করা হয় যে কোন মেথডটাকে সংবিধান প্রণয়ন এবং সংবিধানের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আসলে মোর এফিশিয়েন্ট, আমার কাছে মনে হয় যে প্রণয়নের ক্ষেত্রে অবভিয়াসলি গণপরিষদ, এবং অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা আছে যে 2/3, আমার মনে হয় সেটাই রাখা উচিত। বিকজ যেহেতু আমরা ডেমোক্রেটিক কান্ট্রি এবং যেহেতু সবার মতামতের ভিত্তিতে গণপরিষদের মাধ্যমে একটা সংবিধান আমাদের প্রণয়ন করা হয়েছে, এবং সেগুলো অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় মতামতের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে 2/3টাকে আবার মেইনটেনেন্সের একটা ব্যাপার, এবং সেখানে যে আমরা বেশ কিছু এর মধ্যে আবার বেশ কিছু প্রভিশন যেটা হয়তো আমি টাইম কনস্ট্রেন্টের কারণে বলবো না, বাট আমার মনে হয় যে মেইনটেনেন্সটা যদি ঠিক ওভাবে করা হয় সেক্ষেত্রে আই উড সে যে 2/3 এর ক্ষেত্রে আমি আমার ভোট দিব। অসংখ্য ধন্যবাদ তারাজি। আমাদের ইন্টারনেটের অসুবিধার কারণে যে প্রশ্নটি আমি বুশরাকে করতে গিয়ে করতে পারিনি, সেটা হচ্ছে সংবিধান সম্পর্কিত 3টি ইতিবাচক এবং 3টি নেতিবাচক দিকের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই, খুব সংক্ষেপে তুলে ধরুন আমাদের সামনে। ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সংখ্যায় আসলে কোনো কিছু কি সংখ্যা আবদ্ধ না করে আমি আমার মতো একটু আলোচনা করে যাই, খুবই কম সময় নিব। এখানে ইতিবাচক এবং নেতিবাচক দিক যদি আমি তুলে ধরতে চাই তাহলে আমি বলবো যে প্রথমেই আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ এবং যে চলাফেরার যে স্বাধীনতা মেয়েদের, এগুলো আসলে আরো একটু সমৃদ্ধি করা উচিত। এবং আমাদের কথা বলার আমরা যখন কথা বলতে পারবো
আমাদের যখন আমাদের এক্সপ্রেশন গুলো আমরা বাইরে সামনে আনতে পারবো, আমার মনে হয় যে তখন আমাদের রাইট গুলো তখন আরো বিস্তার লাভ করবে। এবং যখন জনগণ যখন সমৃদ্ধি সমৃদ্ধি লাভ করবে, তখন আইনটাও কিন্তু তখন একটা জায়গায় যে পৌঁছাবে, এবং সবার মধ্যে যে সমান অধিকারটাও কিন্তু আস্তে আস্তে চলে আসবে। এবং এটা জরুরি, একটা স্বাধীন রাষ্ট্রের জন্য এটা অবশ্যই জরুরি। এবং আমি আমি একটা কথা আরেকটু এখানে অ্যাড করব, যে যদি আমরা ল অফ দ্য সি একটা আইন আছে, আমরা জানি এইটার দিক দিকে যদি আমি দেখতে চাই, যেমন কাঁটাতারে, আমি একটু আগে আমার বক্তব্যের একটু আগে আমি বলেছিলাম যে কাঁটাতারের বেড়াটা আসলে থাকা উচিত না ওইভাবে, কারণ যুদ্ধ বিদ্রোহের ফলে আমরা যে সময়টা আমরা নষ্ট করি, আমরা যদি সেই একটা দেশের শিক্ষা এবং চিকিৎসার মাধ্যমে আমরা যদি সেটাকে আরো সামনে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি মানে কি বলে, আরো বেশি সেটা সমৃদ্ধি হবে। যেমন ল অফ দ্য সির, আমি যদি বলতে চাই যে একটা সমুদ্রকে বিভিন্ন খণ্ডে ভাগ করা হয়, যে কার দেশ থেকে সমুদ্রে কি বলে এটা দূরত্বটা বেশি কমের উপর ভিত্তি করে মাছ ধরার প্রবণতাটা, এবং তারা হচ্ছে যে কি ফিচার গুলো সেখান থেকে নিচ্ছে, সাহায্যটা নিচ্ছে, এবং কি উপকার গুলো নিচ্ছে, এর উপরে ভিত্তি করে দেখা যায় যে কি একটা দেশ টোটালি কোনো সাহায্য পাচ্ছে না, আর অন্য দেশ বেশি একটা হিউজ পরিমাণে সাহায্য সেখান থেকে নিচ্ছে এবং সে গ্রোন আপ করতেছে। তো আমি মনে করি যে এখানেও একটু আমাদের একটু করা উচিত, যে সংবিধানের মধ্যে এগুলো একটু স্পষ্ট করা উচিত, যে আসলে আমাদের মানে কি চাওয়া পাওয়া এবং আমাদের যে কি বলে এটা আইনি যে অধিকারগুলোকে নিশ্চিত করা, এবং টেরিটোরিয়াল সির যে বিষয়গুলো আছে, আমাদের টেরিটরির যে সময়সীমা বলেন, এবং যে কি বলে এটাকে সময়সীমা, এবং হচ্ছে সামনে আমাদের যে এগুলা উপকার দিকগুলা, এগুলো সামনে আনা উচিত। এবং আরেকটা কথা বলতে চাই, যে যেমন ট্রাম্পকে কিছুদিন আগে টুইটার থেকে ব্লাঙ্ক করে দেওয়া হয়েছিল তাকে, কারণ সে তার কিছু স্পিচ সে জাহির করতে পারতেছিল না। তো এটাও কিন্তু একটা সামাজিক অবক্ষয়, কারণ সে তো তার কথা বলার অধিকারটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো সংবিধান কিন্তু এগুলো নিশ্চিত করেও কিন্তু আবার আমাদেরকে একটা জায়গায় চাপাই দিতে চায়। তো এরকম কিছু কিছু নারী স্বাধীনতা, যেমন কথা বলার অধিকার, আমাদেরকে আমাদের যে সামনের এগোনোর জন্য আমাদের এরকম কিছু কিছু যে অধিকারগুলো আছে এগুলোকে আরো নিশ্চিত করা উচিত। এবং আমি বলতে চাই যে সংবিধান আসলে একটা দেশের সংবিধান মানে একটা দেশের কাছে সবকিছুই। আমি মনে করি একটা দেশীয় একটা যে আমেজ, সেটা সংবিধানের মধ্যে সবসময় আমরা পাই, আমাদের দেশের আমাদের রাইট গুলা। তা আমি মনে করি যে সংবিধান আসলে একটা মানুষকে সামনে যেতে, এবং তাকে হচ্ছে তার ভোটের অধিকার থেকে শুরু করে সবকিছু, একটা নিত্য দিনের যে তার চলাফেরার অধিকার, কথা বলার অধিকার, সবকিছুই নিশ্চিত করে। তো সংবিধানকে আসলে আমাদের সবার ভালোবাসা উচিত, রেসপেক্ট করা উচিত। আর আমরা আমাদের আইনটাকে যদি সমৃদ্ধি না করতে পারি, আমরা আমাদের অধিকারটাকে যদি চাইতে না পারি, আসলে সংবিধান সামান্য একটা বই, এটাকে আমরা আরো সমৃদ্ধি করতে পারবো না। আমাদেরকে কথা বলতে হবে, এবং আমাদেরকে জানতে হবে, আইন সবাইকে জানতে হবে, এবং আইনের মর্ম সবাইকে বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ বুশরা, চমৎকার ভাবে আপনি তুলে ধরেছেন। এবং এই যে আইনের মর্মটা বুঝতে হবে, সেটাই আসলে আমাদের মূল চালিকা শক্তি। যে কারণে আমরা এখানে বসে থাকি, আমরা কথা বলি, আমরা আমাদের জীবনের সাথে আইনকে যোগ করে আইনের ব্যাখ্যা এবং জীবন ঘনিষ্ঠতা দুটোর দিকেই লক্ষ্য করতে চাই, এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি একটুখানি করে খুব সংক্ষেপে তারাজের কাছ থেকেও একই ব্যাপারটি জানতে চাইবো, যে সংবিধানের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো আপনার দৃষ্টিতে কি কি? থ্যাংক ইউ ম্যাম। সংবিধানের ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় যে সংবিধান আমার ছোট ভাইয়ের মতো, কারণ আমার ছোট ভাইকে আমি আসলে আমার ছোট ভাইয়ের পরে ছোট বোনও আছে, কিন্তু ওর ব্যাপারে আমি কখনো এরকম ফিল করি না। আমার ছোট ভাইয়ের ব্যাপারে আমি ফিল করি যে ও কোনো দোষ করতে পারে না, বা ও 7 খুন মাপ, ব্যাপারটা এরকম। যদিও বা আমি অনেক স্ট্রিক্ট, বাট আমার কাছে মনে হয় যে, এবং আরো মজার ব্যাপার হচ্ছে ওর বয়সী যারা আমার সবাইকেই মনে হয় যে না, এরা কেউ আসলে সবাইকে আমি একরকম দেখি। সংবিধানের ব্যাপারটা আমার কাছে এখন এই ফারিন বুশরার সব অ্যান্সার শুনে মনে হচ্ছে যে সংবিধানে মনে হয় এরকমই, যে এটাকে আসলে কি দোষ দিব, বা এটা তো ভালোই, যা করছে ভালোর জন্য, সবার ভালোই যাচ্ছে। কিন্তু
সংবিধানের প্রবলেম্যাটিক দিকগুলো নিয়ে আলোচনা করার থেকে আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট সংবিধানটাকে আসলে কিভাবে অপারেট করা হচ্ছে, বা সংবিধানটাকে আমরা সংবিধানের সারাউন্ডিং এ কারা আছে, সংবিধানের প্রক্সিমিটির মধ্যে, ক্লোজ প্রক্সিমিটির মধ্যে কারা আছে, এটাকে ইনাক্ট করার বা ইমপ্লিমেন্ট করার বা এনফোর্স করার দায়িত্বে কারা আছে, আমার মনে হয় তাদের উপরে যদি নজর দেওয়া হয়, বিকজ সংবিধান ইন ইটসেলফ আমার মনে হয় না যে খুব খারাপ কিছু কন্টেইন করতে চায়, যদিও বা এটাতে অবভিয়াসলি আমরা জানি যে আমাদের সংবিধান ফ্লেক্সিবল, তাতে অ্যামেন্ডমেন্ট খুব ইজিলি আনা যায় অন্যান্য দেশের তুলনায়। সেই ক্ষেত্রে আমরা চাইলে অনেক খারাপ কিছু ঢুকাই, আবার চাইলে অনেক কিছু বের করে নিয়ে আসি, এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা আসলে কি। আমার কাছে মনে হয় যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা সবাইকে জানানো বা সবার জানা, সংবিধানের যে আপনি যেটা প্রথমেই বললেন যে প্রিয়াম্বেলেই বলা আছে যে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। আমার মনে হয় এর বাইরে অন্য কিছু বলার দরকারই নাই, যে বিকজ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য ওয়ে ইট হ্যাজ টু বি সাইটেড, নট দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। সো ওয়েন উই ইউজ দ্য ওয়ার্ড পিপলস, আমরা ভুলেই যাই। আমার মনে হয় না যে এখন আমি যদি রাস্তায় বলেন বা ওভারঅল সিচুয়েশন যেটা এখন বাংলাদেশের, বা এটা এর আগে অনেকবার হয়েছে যে মানুষ আসলে জানেই না যে তাদের কনস্টিটিউশন রাইট কি বা কি সমাচার, মানুষ ধরেই নেয় যে জনগণ আর কোথায় সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী যার হাতে ক্ষমতা সে। তো আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে পারি, বা সংবিধানকে যদি আমরা এমন এই চোখে দেখতে পারি যে এই সংবিধান ইজ দ্য থিং দ্যাট ইজ গিভিং মি মাই রাইটস, বাকি সবকিছু পরে, এটাকে যদি আমরা আসলে সুপ্রিম হিসেবে নিজেদের লাইফেও ইমপ্লিমেন্ট করি, যে হ্যাঁ আমার রাইটস যখন ভায়োলেট হচ্ছে বা আমার যে কোনো প্রবলেম আমি ফেস করছি, সেটা স্টেট রিলেটেড হোক বা পার্সোনালি হোক, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সংবিধানটাকে যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, বা সংবিধান যেটা বলে এক্স্যাক্টলি ওরকম ভাবে যদি করা যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রবলেম্যাটিক কোনো দিক বা নেগেটিভ কোনো দিক আমরা পাবো না। তারপর অবভিয়াসলি নেগেটিভ কিছু টেকনিক্যাল জিনিসপত্র থাকে, যেটা হয়তো আমি এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি না, বাট পজিটিভ দিক বলতে এটাই যে সংবিধান গিভস দ্য রাইট টু দ্য পিপল, অ্যান্ড নেগেটিভ দিক ওটাই যে পিপল ডোন্ট নো দ্যাট দে হ্যাভ দ্য রাইট। সো দিস ইজ মাই থটস। নেগেটিভ দিক নিয়ে আপনি যেটা বললেন সে ব্যাপারে আমার ছোট্ট একটি মতামত রয়েছে, যে এই পিপল ডোন্ট নো দেয়ার রাইট, এটার দোষ যতটুকু পিপলের, ততটুকু হচ্ছে পিপল হু ডু নো দেয়ার রাইট, ইটস ইউ অ্যান্ড মি। আমরাই আসলে যদি কুক্ষিগত করে রাখি ব্যাপারটা, কিন্তু মানে আমি সবসময় বলি যে আমাকে ক্লাসরুমে হয়তো আমার ছাত্রছাত্রীরা বলতে শুনবেন, আমি সবসময় বলি যে ল ইজ নট এ রকেট সায়েন্স দ্যাট ইউ উডন্ট আন্ডারস্ট্যান্ড। মানে এমন এটা কোনো কিছু না, আইন এমন কিছু না যেটা আপনারা বুঝবেন না। এবং আমরা যারা আইন নিয়ে কাজ করি, আইনের শিক্ষক শিক্ষার্থী, আইনজীবী, বিচারক যারাই হই, আমরা তো আসলে সাধারণ মানুষের ঊর্ধ্বের কেউ না যে আমরাই জানবো বাকিরা জানবে না। সেই জায়গাগুলো নিয়ে যেন আমরা ভবিষ্যতে কাজ করতে পারি, সেজন্যই আমাদের এত আলোচনা, এত কথাবার্তা। এবং আমাদের আলোচনা শুধুমাত্র আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য তো অবশ্যই নয়, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভে সে কারণেই যাই, এবং সেই লাইভে আমাদের কাছে অনেকগুলো কমেন্ট এসেছে। আমি প্রথমে বলে রাখি, আপনারা যখন কথা বলছিলেন তখন আমি খুব চমৎকার একটা ব্যাপার লক্ষ্য করলাম, যারা এই কমেন্টগুলো করেছেন সেখানে আইনের শিক্ষার্থী, বিচারক, সাংবাদিক সবাই আছেন। এবং এই ব্যাপারটা এত চমৎকার, এই ব্যাপারটা থেকে আসলে বোঝা যায় যে তরুণদের ভাবনায় বাংলাদেশের সংবিধান কিরকম সেটা আসলে সবাই জানতে চান। আইনের সাথে জড়িত বা আইন নিয়ে উৎসাহী, আইন নিয়ে সচেতন সবাই, এই আপনাদের ভাবনাগুলোই আমরা জানতে চাই। আমি এখন কমেন্টগুলো পড়বো। সাবরিন উনাইজা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিংিং দিস টপিক টু আওয়ার অ্যাটেনশন। আপনাকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে আছেন। সাবরিন উনাইজার একটি প্রশ্ন আছে আমাদের বক্তাদের প্রতি। We have constitutional provisions, yet there is a deficiency in the implementation of these provisions. Do you think there is any weakness in our constitution? উনি জানতে চেয়েছেন যে ইমপ্লিমেন্টেশনে বা প্রায়োগিক দিকে যে আমাদের এখনো পর্যন্ত ঘাটতি রয়ে গিয়েছে, আমাদের সংবিধানে কি আসলে কোনো দুর্বলতা আছে যার কারণে এই ঘাটতি রয়েছে? আমি আমার বক্তাদের কাছে ছেড়ে দিচ্ছি, যারা যে প্রশ্নের উত্তর দিতে চাবেন প্লিজ উত্তরটা দিয়ে দিন, আমাদের দর্শক অপেক্ষা করছেন। আচ্ছা, আমার মনে হয় যে সমস্যাটা আমাদের মাঝে আছে, আমরা জানতে চাই না, আমরা বুঝতে চাই না, এবং আমরা আইনকে মান্য করতে চাই না। আইনকে কখন মানি আমরা? যখন আমরা বিপদে পড়ি, কিন্তু বিপদের আগে আমরা কিন্তু প্রিভেন্ট করি না আইনকে। আইনকে যদি আমরা প্রিভেন্ট করি, যেমন যেখানে সেখানে থুতু ফেলাটা আসলে আমাদের উচিত না, এটা কিন্তু কোনো ল আমাদের বাঁধতে পারি না সহজে। তো সে তেমন সংবিধানও কিন্তু সহজে আমাদের বাঁধতে পারবে না যতক্ষণ না আমরা সংবিধানকে বেঁধে নিব আমাদের জীবনে। অসংখ্য ধন্যবাদ। তারাজি, এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? আমার মনে হয় আমি লাস্টে যে অ্যান্সারটা দিলাম যে সংবিধান আসলে মানুষ ইমপ্লিমেন্ট করাটা যতটুকু ওই সরকারের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব, ততটুকু আবার আমার দায়িত্ব
আমার মনে হয় সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষে যারা আছে তাদের থেকে আমাদের অ্যামাউন্টটা অনেক বড়। আমরা অনেক লার্জ একটা একটা সিটিজেন আমরা যারা আছি, আমার মনে হয় যদি আমরা সবাই সচেতন হই বা হওয়ার চেষ্টা করি বা আমাদের আশেপাশে সবাইকে সচেতন করার চেষ্টা করি, এই ক্ষেত্রে আমার মনে হয় যে কনস্টিটিউশনের আসলে ইমপ্লিমেন্টেশনের যে উইকনেস গুলোর কথা সাবরিন সাবরিন আপু বলছে, সেগুলো আমার মনে হয় যে খুব ইজিলি ইয়ে করা যাবে, ওভারকাম করা যাবে। অসংখ্য ধন্যবাদ। মীর মাসুর আহমেদ বলেছেন অসাধারণ আলোচনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জীবন বলেছেন আউটস্ট্যান্ডিং, আপনাকেও ধন্যবাদ। আরেকটি কমেন্ট এসেছে, আমার ভাষাগত দুর্বলতার কারণে আমি নামটা পড়তে পারছি না, যিনি আমাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আমাদের দর্শকদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা আসলে সময় শেষ করে ফেলেছি এবং সময়ের শেষ পর্যায়ে এসে এই প্রাণবন্ত আলোচনার জন্য আমাদের তরুণ শিক্ষার্থীদের আমি আমাদের পক্ষ থেকে আসলে ধন্যবাদ যদি জানাই তাহলে সেটা কম হয়ে যাবে। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আমরা আশা রাখি যে এই জ্ঞানের চর্চা, জ্ঞানের আলোচনা আপনারা চালিয়ে যাবেন। আমাদের পক্ষ থেকে আমরা যতবার পারি আপনাদেরকে তুলে ধরা বা আপনাদের কাছে পৌঁছানো, একে তো হচ্ছে আপনাদের কাছে পৌঁছানো, আর একটা হচ্ছে আপনাদেরকেই তুলে ধরা, এগুলোই আসলে আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এর মধ্যে সাবরিন উনাইজার আরেকটি কমেন্ট এসেছে, উনি বলেছেন সিনসিয়ার থ্যাঙ্কস টু ইউ ম্যাম অ্যান্ড থ্যাঙ্কস এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল আনসার্স। সাবরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অবশ্যই আমাদের বক্তারা ধন্যবাদ অবশ্যই তারা পান আপনাদের কাছ থেকে, যে আসলে এতটা সময় ধরে ধৈর্য ধরে এই তরুণরা বসে আছেন এবং তারা যে শুধু আমার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তাই না, বরং আপনাদের প্রশ্নেরও উত্তর দিচ্ছেন। এটা একটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা, মানে আমি শুধু ভালো বললে কম হয়ে যাবে, এটা আমাদের একটা আশা দিচ্ছে যে আমরা যত এত দুঃখ করি, আপনারা জানেন যে আমরা অনেক দুঃখ করি কিছু হলেই, বিশেষ করে আমি এখানে সরাসরি বলি, সবাই আমার ছাত্রী, আমার লুকানোর কিছু নাই, যে শিক্ষকরা ক্লাসরুমে গেলেই খালি দুঃখ করে যে এটা কি হলো ওটা কি হলো। তো এই দুঃখের পেছনে যে কারণটা, সেটা আমি আশা করি এই পর্যায়ে এসে আপনারা বুঝতে পারছেন যে আমাদের দুঃখটা হয় যখন এগুলো নিয়ে আমরা নতুন কোনো আলোচনা দেখি না, নতুন কোনো উপায় পাই না খুঁজে। এবং তারা যেটা বলেছেন যথার্থই বলেছেন যে ল এনফোর্সমেন্টের জন্য বা ল ইমপ্লিমেন্টেশনের জন্য ফর্মালি যতজন বসে আছেন তার চেয়ে আপনাদের সংখ্যা অনেক বেশি এবং আপনারাই কেউ না কেউ ওখানেই যাবেন। তো সব মিলিয়ে এটা একটা আমি বলবো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক ব্যাপার, যেখানে সবাই একজন আরেকজনকে যতটা পারি আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। বক্তাদের প্রতি আমার পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার দর্শকদের প্রতি আমার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি।